ঠিক আছে, আমরা শুরু করব। হ্যাঁ, গতকালকে আপনাদেরকে একটা শীট দেওয়া হয়েছে, এর মধ্যে একটা ঘোষণা দিয়ে দেই, যেটা হইলো আমরা প্রথমে হচ্ছে একটা A to Z ভোকাবুলারির একটা ক্লাস নিয়েছিলাম প্রথমে। তারপরে আমরা ফোকাস রাইটিং এর প্রথম দিন হচ্ছে ABC অফ ফোকাস রাইটিং, মানে আপনি কেমনে ফোকাস রাইটিং লিখবেন সেটার নিয়ম। গত ক্লাসে আমরা হচ্ছে যে ফিনান্সিয়াল ইনক্লুশনের উপরে আমরা হচ্ছে যে একটা ফোকাস রাইটিং প্র্যাকটিস করছি, মানে লেখার চেষ্টা করছি। এরপরে আপনাদেরকে পুরো প্যাসেজটা বা ইয়াটা দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইন ক্লাস প্র্যাকটিস ছিল। আজকে আমরা যেটা করব বেসিক্যালি ডাটা ইন্টারপ্রিটেশন, এটা দিয়ে আমাদের ফোকাস রাইটিং এর পর্ব শেষ হবে। ফোকাস রাইটিং, ঠিক আছে? তো এটা একটা। সেকেন্ড হইলো আমরা এখন যেটা করব এরপরে, আমরা এই যে আপনারা এতদিন ফোকাস রাইটিং করলেন, এখানে আপনাদের যেইগুলা সমস্যা হচ্ছে সেটার কিছুটা আজকে সলভ হবে। একটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, কেমনে সেন্টেন্সের স্ট্রাকচার এক এক জায়গায় এক এক রকম লিখবেন, এটা আজকেও আমরা কিছু বলবো। এটা একটা। সেকেন্ড হইলো আপনাদের অনেকে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এটার ক্লাস হচ্ছে আমরা চাইলে কখন করতে পারি আপনারা বললেন। আমি চাইতেছি কালকে আর্গুমেন্টেটিভ রাইটিং নেওয়ার জন্য, আর্গুমেন্টেটিভ তারপরে পাংচুয়েশন বা আমরা মাঝখানে নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বেটা সেন্টেন্স নিয়ে একটা ক্লাস নিব বলছি, বেটা সেন্টেন্স বা লং সেন্টেন্স কেমনে লিখবেন। হ্যাঁ, তো বেটা সেন্টেন্স আর লং সেন্টেন্সের মাঝখানে আমরা হচ্ছে কানেক্টরস নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আপনি যে ফোকাস রাইটিং এবং আর্গুমেন্টেটিভ রাইটিং লিখবেন, এটার বেসিক আলাপ হচ্ছে কানেক্টরসে। কানেক্টরস গুলার পাংচুয়েশন কিভাবে কাজ করে বা কানেক্টরস গুলা কিভাবে কাজ করে এবং কানেক্টর দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারেন। কারণ আপনি যখন প্রথমে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্টাইলে সেন্টেন্স লিখবেন, পরে সেন্টেন্স আমি লিখতে বলছি যে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট মানে ফরম্যাটে বা নাউন ফ্রেজ ফরম্যাটে। তাহলে আরেকটা লিখতে বলছি অ্যাডভার্বিয়াল দিয়া শুরু করে ফরম্যাট। হ্যাঁ, এরপরে আপনি হচ্ছে আরো কিছু ফরম্যাট আছে, যেমন ভার্বলেস ক্লজ, আপনি ভার্বলেস ক্লজ লিখতে পারেন। তারপরে হচ্ছে আরো একটা ফরম্যাট হইলো আপনি কমপ্লেক্স ফরম্যাটে লিখতে পারেন, যেটা হচ্ছে যে ক্লজ মার্কার দিয়ে শুরু হবে, মানে এক একটা এক এক রকম শুরু করা। এরপরে আপনি কোন কোন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হইলো আপনি হচ্ছে যে কি ইউজ করবেন, কানেক্টরস ইউজ করবেন, কানেক্টরস সেভাবে সেন্টেন্স। এইভাবে আমরা সেন্টেন্সের ভ্যারিয়েশন আনি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত হয়তো আলাপ করব। কিন্তু আপনারা পরে আমারে বললেন যে আমরা এরপরে কি আর্গুমেন্টেটিভে চলে যাব নাকি হচ্ছে যে এই ক্লাসগুলা, এই যে কানেক্টরস, বেটার সেন্টেন্স আর হচ্ছে যে পাংচুয়েশন, এই তিনটা ক্লাস আগে নিব নাকি হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং নিব। এটা আপনারা, না, বেটার সেন্টেন্সের ক্লাসটা আগে নেওয়া যাবে না, এটা পরে একবারে শেষের ক্লাস হবে এটা। কারণ হচ্ছে এই সেন্টেন্স তো আপনি আগে দেখবেন, দেখার পরে আমি হচ্ছে যে এই সেন্টেন্স গুলো আসতেছে, আসার পরে আমি হচ্ছে যে ওইটা দেখাবো আপনার এই মানে ইয়া দিয়া, যে আমি যে ক্লাসগুলো নিলাম এখানের মধ্যে কোন কোন সেন্টেন্স কিভাবে আসছে। ওই সময় আপনি বেটা সেন্টেন্স করলে আপনার লাভ হবে। এটা করে লাস্ট ক্লাস, এটা শেষ ক্লাস। আপনারা যেটা করতে পারেন পরামর্শ, সেটা হচ্ছে পাংচুয়েশন আর কানেক্টরস এর ক্লাসটা আপনারা এখন করবেন নাকি হচ্ছে আর্গুমেন্টেটিভ এর পরে করবেন, সেটা আমাদের জানাইতে পারেন। ঠিক আছে, আসেন। গতকালকে আমরা এই যে আপনাদেরকে বলছি যে, মানে প্রথম কথা হইলো আপনারা, আমি প্রথমে ফোকাস রাইটিং এ বলছি যে আপনারা ফোকাস রাইটিং এ মূলত এই ভিতরে ডাটা ইউজ করবেন, মানে ভিতরে ডেটা ইউজ করবেন। এটা হচ্ছে প্রথম ভালো অপশন। এরপর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গ্রাফ আকার, আপনার এত সময় থাকবে না যদি কেউ স্পেশালি এটাতে এক্সপার্ট না হন। এটা আবার চার্ট, যেমন বার চার্ট, বার, তারপরে পাই চার্ট, এগুলো দিয়ে আপনি দেখাইতে পারেন যদি ছোট কোনো ইস্যু হয়। যেমন ধরেন ফিমেল এবং মেইলের মানে পার্সেন্টেজ অফ, হ্যাঁ, এডুকেশন, তখন আর হচ্ছে যে এই তখন আপনি হয়তো এখানে ইয়া বেশি, মেইল বেশি, ফিমেল, এটা পার্সেন্টেজ দিয়ে দেখাইতে পারেন। এটা হচ্ছে যে 75%, এটা 25%, এরকম দেখাইতে পারেন। সেটা ইয়াতে দেখানো যায়। তো এটারে আপনি বেসিক্যালি কিভাবে বর্ণনা করবেন বা গ্রাফ থাকলে কিভাবে বর্ণনা করবেন, বা আপনি একটা গ্রাফ দিচ্ছেন তো গ্রাফটা আপনার নিচে বলতে হবে না যে আপনি কি বলছেন গ্রাফে, এই গ্রাফটা বা এই টেবলটা আপনি কিভাবে বর্ণনা করবেন। তবে আমার পরামর্শ এই জন্য হচ্ছে যে আপনারা মোস্টলি কি ইউজ করবেন, টেবল ইউজ করবেন। টেবল, আপনি ধরেন কোন টেবল দিচ্ছেন, যেন আমরা এরকম দেখাইছি, এই যে এরকম আমরা এখন যে রুলে আপনাদেরকে বলছি যে এই রুলগুলো আপনি ফলো করবেন। কেন? কারণ হচ্ছে যে আপনি এই রুল গুলা ফলো করলে আপনি একটা স্ট্রাকচারে যদি স্ট্রাকচার ফলো করে লেখেন, নাম্বার পাওয়া মোটামুটি শিওর। স্টিল আমরা কোনো রুল ছাড়া কিছু নিয়ম, মানে এভারেজ নিয়ম মেনেও আমরা চাইলে কি লিখতে পারি, রচনা লিখতে পারি, একবার স্ট্রাকচারে না গিয়ে, মানে ফোকাস রাইটিং লিখতে পারি। সেটার একটা উদাহরণ কি, সেটার একটা উদাহরণ হইলো এই যে এটা, এই যে এটা, এটা একটু বড়, মানে এটা ছোট করে আপনি লিখতে পারেন। তো এই যে এটা কি, এটা হইলো আপনার রেমিটেন্স নিয়ে লেখা।
তো এখানে দেখবেন যে ওরকম টপিক সেন্টেন্স নাই, কিন্তু তবুও স্টিল এটা সুন্দর হয়েছে, মানে স্ট্রাকচার মানে নাই। এবার এটাতে একটা টেবল দিছে যে এই যে দেখেন রেমিটেন্স ফ্লো কোন দেশে বেশি, যে এই যে ইউএসএ থেকে কেমন, ইউএস থেকে কেমন রেমিটেন্স আসছে, ইউকে থেকে কেমন আসছে, সৌদি আরব থেকে কেমন আসছে, আরব আমিরাত থেকে কত আসছে, কুয়েত থেকে। তাহলে এই যে এগুলোর মধ্যে একটা তুলনা, এই যে এই কথাটা যে আপনি রেমিটেন্সের এই একটা ছক ইউজ করলে এনাফ। আর একটা হচ্ছে যে এখানে ডাটা না, জাস্ট আপনার পরামর্শ, ওয়ে ফরওয়ার্ড গুলো আপনি একটা ইয়াতে দেখাইলেন সিম্পলি, মানে কেমনে কেমনে, মানে আপনার যে চ্যালেঞ্জ গুলো আছে চ্যালেঞ্জ গুলো কেমনে ওয়ে ফরওয়ার্ড, মানে এখান থেকে কেমনে উত্তরণ করবেন, এটারও আপনি চার্টে দেখানো যায়, তাহলে আপনার কোনো ডাটা লাগে না, কিন্তু টেবিল ইউজ করলেন। তো মোস্টলি আমার পরামর্শ হচ্ছে এরকম সিম্পল টেবিল ইউজ করা। এবং মনে করেন এখন আপনি কি কিছু জিনিসের জন্য, মানে কিছু রচনার জন্য আপনি তো ইয়া বানায় রাখবেন, কি বলে আপনার ডাটা বানায় রাখবেন, শুধুমাত্র কি হবে যখন 1 বছর পার হবে জাস্ট, বা 6 মাস পার হবে, একটা জাস্ট ডাটা নিচে যোগ হবে, আর কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় ডাটা। কিন্তু এখানে অবশ্য রেমিটেন্সের ইয়াটা, এই যে পুরো ফিনান্সিয়াল ইয়ার আপনার যদি 1 বছরের মধ্যে পরীক্ষা হয়, তাহলে আপনি সারা বছর এই ডাটাটা ইউজ করতে পারবেন, সিম্পল একটা ডাটা। এই ডাটাটারে আপনি তাহলে কিভাবে বর্ণনা করবেন, যেমন এখানে খুব বেশি বর্ণনা দেয় নাই, বলছে যে ফ্রম জুলাই এত টু ফেব্রুয়ারি এত দ্য হাইস্ট মান্থলি ইনওয়ার্ড রেমিটেন্স ওয়াজ রেকর্ডেড ইন ডিসেম্বর, at while the lowest তো আচ্ছা the lowest was in July। আচ্ছা এটা অন্য জায়গার, একটা মিনিট, এটা এমনিতে ডাটা দিছে, এটারে ব্যাখ্যা করে নাই, ঠিক আছে, উপরে ব্যাখ্যা করছে বাংলাদেশ ইজ দ্য টপ রেমিটেন্স রিসিভিং কান্ট্রিজ গ্লোবালি এন্ড এত মিলিয়ন মাইগ্রেন্ট ওয়ার্কার্স। আচ্ছা এখানে ইয়াটা বর্ণনা করে নাই, কিন্তু এটা বর্ণনা করা উচিত। এই ইয়াটা আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে দিয়ে দিছি। যাই হোক, তো এখানে এই যে আপনি যদি কিছুটা এটা বর্ণনা করতে চান, বা 2 লাইনে বর্ণনা দিলেই হবে। যেমন এই লাইনে কি বলা যায়, যে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোত্থেকে, এই যে ইউনাইটেড আরব আমিরাটস থেকে, এবং সবচেয়ে কম আসে হচ্ছে যে কোত্থেকে, কাতার থেকে, এবং ইউএসও একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ আসে। এই কথাটারে আপনি বললেন, এই কথাটা আপনি কিভাবে ইংরেজিতে বলবেন, ঠিক আছে? তো এই কথাটারে আপনি কি ইংরেজিতে কিভাবে বলবেন, সেটাই আমাদের আজকের বেসিক ক্লাস। পরে আমরা হচ্ছে যে ব্রেইন ড্রেইন নিয়ে একটু আলাপ আলোচনা করবো, আপনাদের দেখাই দিব যে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? তো আসেন আমরা শুরু করি। তো এই শীটটা আপনাদেরকে গত ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে, যে আপনি কিভাবে এই, মানে ধরেন এই যে এখন আপনি যে টেবলটা দেখলেন, এই টেবলটা আপনি বলবেন যে দিস টেবল, এই যে এখন যে টেবলটা দেখলেন, দিস টেবল শোজ, অথবা আপনি বলতে পারেন চার্ট হইলে ইলাস্ট্রেটস, ডাটা হইলে ইন্ডিকেটস দ্যাট, বাট দ্য টেবল ইন্ডিকেটস দ্যাট বা শোজ দ্যাট, অথবা অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন, আপনি যে উপরে ইনফরমেশন দিচ্ছেন, এটা দিয়ে যে ইনফরমেশন দিচ্ছেন এটা অনুযায়ী কি, দেখুন দ্য টেবল শোজ দ্য ট্রেন্ড অফ ইনফ্লেশন ইন বাংলাদেশ ফ্রম এত টু এত। এখন এই যে কথা বললো, দ্য টেবল শোজ দ্য ট্রেন্ড অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের ট্রেন্ড 2020 থেকে 24 সালের মধ্যে ইনফ্লেশনের ট্রেন্ডটা কেমন, বাড়ছে না কমছে, সেটাই টেবল দেখাইছে। এখন আমি যে ইয়াটা দেখাইলাম, বলেন তো এই কথাটা দিয়া সেম এটাতে যদি নকল করেন আপনি, মানে এই যে ইনফ্লেশন এখানে বেসিক্যালি কি দেখাইছে, এই কথাটা যদি আপনি টেবল দিয়ে লিখতে পারেন, এই যে দেখেন এটারে আপনি হচ্ছে ধরেন আমরা একটা ইয়া বানাইলাম, তাহলে আপনি যে এই যে একটু আগে যে এটা দেখলেন যে টেবল শোজ দ্য ট্রেন্ড অফ ইনফ্লেশন ইন বাংলাদেশ ফ্রম এত টু এত, দ্য চার্ট ইলাস্ট্রেট দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাকাউন্টস বাই লোকেশন, দ্যাট ডেটা ইন্ডিকেটস দ্য, এই যে এই ফরম্যাটে সাবজেক্ট ভার্ব ফরম্যাটে, অথবা আপনি অ্যাকর্ডিং টু ইনফরমেশন দ্য গিভেন এডভার্বিয়াল দিয়ে শুরু করতে পারেন। আপনি বলেন তো এটারে আপনি একটা লাইনে সবাই এই সেন্টেন্সটা লেখেন তো, এই যে এটা ফলো করেন প্রথমে, এটা স্ক্রিনশট নেন, সবাই নিলেন, স্ক্রিনশট নেওয়া হয়েছে এটার, নিলেন, এবার এটা বর্ণনা করেন তো, এই যে এটা এখানে মূলত এই টেবল কি ইলাস্ট্রেট করতেছে, অথবা কি, আপনি এটা লেখেন দ্য টেবল শোজ, বলেন তো, টেবলস না টেবল, আহা, দ্য টেবল শোজ, কি শো করতেছে বলেন তো, কি, এই কথাটা লিখেন তো সবাই, শুধু এই অংশটা লিখলে হবে, টেবল শোজ পর্যন্ত লেখার দরকার নেই, খালি এখানে কি দেখাচ্ছে, আমি একটা দিলাম, আপনারা দিতে পারেন, এই যে শোজ দ্য লিস্ট অফ টপ রেমিটেন্স সেন্ডিং কান্ট্রিজ, এটা একটা হইতে পারে। আপনারা লিখতে পারেন অন্যভাবে, দ্য টেবল ইলাস্ট্রেটস, অথবা দ্য টেবল, একজন লিখছে, জিহাদ লিখছে যে দ্য টেবল ইন্ডিকেটস দ্য ডাটা অ্যাবাউট দ্য রেমিটেন্স সেন্ডিং কান্ট্রিজ আউটসাইড বিডি। আউটসাইড বিডি কেন লিখতেছেন, মানে বাংলাদেশের রেমিটেন্স কেমন আসে ওইটার কথা বলছে, মানে দ্য টেবল ইন্ডিকেটস দ্য ডাটা অ্যাবাউট রেমিটেন্স, দ্য অ্যামাউন্ট অফ রেমিটেন্স কামিং ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটা বলতে পারেন জিহাদ। আর কেউ লিখবেন এই সেন্টেন্সটা, আর কেউ, লামিয়া লিখছে হচ্ছে
দ্য টেবল ডেপিক্টস দ্য লিস্ট অফ ইনফ্লোজ অফ রেমিটেন্স কামিং ফ্রম দ্য মিডল ইস্ট। হয় নাই আপনারটা, এখানে কি সব মিডল ইস্টের কান্ট্রি? এখানে তো ইউএসএ ইউকেও আছে, মিডল ইস্ট কেন হবে? লামিয়া। দ্য টেবল শোজ রেমিটেন্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। রেমিটেন্স ফ্রম মানে দ্য টেবল শোজ দ্য ইনফ্লো অফ রেমিটেন্স, ইনফ্লো অফ রেমিটেন্স টু বাংলাদেশ ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এটা দিতে পারেন সাইদ তালুকদার। এনায়েতুল লিখছে দ্য টেবল শোজ দ্য ডাটা অফ ইনকামিং রেমিটেন্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রি। সুন্দর হয়েছে এনায়েতটা, ঠিক আছে, ভেরি গুড। এইভাবে লিখে, ঠিক আছে। এই যে যেমন ধরেন এই যে আমরা এটা বর্ণনা করলাম, এই যে এগুলো হচ্ছে বর্ণনার ইয়াটা। এই যে এখানে ফিসকাল ইয়ার 20-21, এই যে এটা ফরেন রিজার্ভস। ফরেন রিজার্ভ এই 20-21 অর্থ বছরে ছিল 33 বিলিয়ন, এই যে ইউএসডি বিলিয়ন উপরে, এরপরে 45 হয়েছে, 41 হয়েছে, এরপরে একটা ড্রপ করছে। তাহলে এই যে পুরা ট্রেন্ডটা, এই যে এই 5 বছরে, 5 অর্থ বছরে, দ্য টেবল শোজ দ্য ট্রেন্ড অফ ফরেন রিজার্ভস ইন বাংলাদেশ ফ্রম 2020 থেকে 25। এই প্রথম লাইন আপনারা লিখতে পারবেন এখন। তাহলে এটার কত রকম সেন্টেন্সে লেখা যায়? এই যে আপনি চাইলে কি ইউজ করতে পারবেন, ডেপিক্টস না বইলা শোজ হচ্ছে যে সবচেয়ে বেটার ওয়ার্ড, সবচেয়ে বেস্ট। তারপর আপনি ইন্ডিকেটস হচ্ছে বেটার, শোজটা হচ্ছে যে এই সবচেয়ে সময় কাবিলতি করে ইউজ করবেন না, অনেক ইউজ করা যায়। দ্য ডাটা ইলাস্ট্রেটেড, ইলাস্ট্রেট সাধারণত যে চার্ট মার্টের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, আপনারা টেবল ইউজ করবেন যেহেতু আপনারা এই তিনটা ইউজ করতে পারেন, অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন, অথবা ইন্ডিকেটস অথবা শোজ। এই আর বাকিটা তো বলতেই পারবেন, এটা একটা ব্যাপার। তারপরে সেকেন্ড হচ্ছে যে আপনি যখন দেখবেন যে কোনো কিছু ইনক্রিজ হচ্ছে, মানে ঠিক আছে, আপনি এখন এই যে সেম ডাটাটা যদি এরকম হইতো যে সবগুলা ইউকে থেকে দেখাইতো, তাহলে ইউকে তে এই বছরে কত, এই বছরে কত, এই বছরে কত, এই বছরে কত, তাহলে বাড়ছে না কমছে? মনে করেন বাড়ছে, তাহলে বাড়াগুলোর আমরা কিভাবে বলি? স্টিডিলি ইনক্রিজ। যদি স্লোলি বাড়ে তাহলে স্টিডিলি, যদি হুট করে বেড়ে যায় অনেক, শার্পলি, রোজ শার্পলি, অথবা ইনক্রিজ শার্পলি দিলে হবে। এক্সপেরিয়েন্সড র্যাপিড গ্রোথ, এটার একই জিনিস। সার্জ সিগনিফিক্যান্টলি, এইগুলো আমি আপনাদেরকে গতকালকে দিছি, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। যেমন ধরেন এই যে ফিসকাল ইয়ার, এইগুলো হচ্ছে ফিসকাল ইয়ার, আর এখানে হচ্ছে আপনার টোটাল ব্যাংক ডিপোজিট, মানে ব্যাংক ডিপোজিট বিলিয়ন ইয়াতে দেওয়া হয়েছে। তাহলে দেখেন এখানে 1500 বিলিয়ন ছিল এই অর্থ বছরে, পরের অর্থ বছরে এটা 1550, হালকা বাড়ছে। হ্যাঁ, অত বেশি বাড়ে নাই, 50 বিলিয়ন বাড়ছে। কিন্তু পরের অর্থ বছরে যে একবারে 150 বিলিয়ন বেড়ে গেছে, 150 বিলিয়ন মানে হিউজ। এরপরে 1500 থেকে গত 3 বছরে বাইরে গেছে হচ্ছে 21-এ চলে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রায় 600 বিলিয়ন বেড়ে গেছে। তাইলে এই যে দেখেন, আমি যদি ইনক্রিজ স্টিডিলি, মানে কি স্টিডিলি বাড়ছে, তাইলে 20-21 অর্থ বছর আর এই অর্থ বছর দেখেন সেন্টেন্সের স্ট্রাকচার দেখেন, এইগুলাই সেন্টেন্সের স্ট্রাকচার। আপনারা বলেন না বেটার সেন্টেন্স কিভাবে লিখবেন, সবাই ক্লাসের জন্য পাগল হয়ে গেছেন। এই যে এটাই বেটার সেন্টেন্স। যেমন সে শুরু করছে এভাবে, আপনি হলে শুরু করতেন যে দ্য ডিপোজিট ইনক্রিজড স্টিডিলি ফ্রম এত থেকে এত। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এখানে যদি এটার, এখন আমার একজন দেখি বুদ্ধি করে বলেন তো, আপনি যখন এটা দিয়ে সেন্টেন্স শুরু করবেন, দা ডিপোজিট ইনক্রিজ স্টিডিলি 1500 থেকে 1550 হয়েছে টু এত এত সালে। এখন এই কথাটারে আপনি এখানে নিয়ে আসবেন, মানে শেষে ইউজ করবেন। তাহলে কি আবার ফ্রম ইউজ করলে সুন্দর লাগবে? তাহলে কি ইউজ করতে পারি আমরা? কোনো আইডিয়া কারো? আইডিয়া? জাস্ট কি, জাস্ট একটা প্রিপজিশনের নাম বললে হবে, যেমন বিটুইন, দেখছেন, এটা ইউজ করতে পারি আমরা। ভেরি গুড নিবিড়। আপনারা ইউজ করতে পারেন দ্য ডিপোজিটস ইনক্রিজড স্টিডিলি ফ্রম এত থেকে এত বিটুইন এত ফিনান্সিয়াল ইয়ার এন্ড, এখানে হবে এন্ড, তাহলে এটা হয়ে যাবে বিটুইন এত। তাহলে দুইবার ফ্রম ইউজ করা যাবে না। এভাবেই সেন্টেন্সের ভ্যারিয়েশন, টু রাইট, হাউ টু রাইট এ বেটার সেন্টেন্স, এভাবে, বুঝছেন? তারপরে দেখেন এই যে ইনক্রিজ স্টিডিলি দেখছেন, এবং শার্পলি বেড়ে গেছে, মানে হুট করে বেড়ে গেছে, এই যে 15 থেকে 21। তাহলে বলছে ফাইনাল ইয়ারে যায়, ইন দ্য ফাইনাল ইয়ার, অ্যাডভার্বিয়াল দিয়ে শুরু করছে, অ্যাডভার্বিয়াল। তারপরে দ্য ডিপোজিট রোজ শার্পলি। আপনি দেখেন প্রথমে যদি একবার ইনক্রিজ ইউজ করে ফেলেন, পরের লাইনে আবার ইনক্রিজ ইউজ করবেন না, তাহলে তো বলদামি হয়ে যাবে, বা তাহলে টিচার বুঝবে যে আপনার শব্দ ভান্ডার নাই। হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন রোজ শার্পলি, তাহলে কোথায় কেন বেড়ে গেছে? রিচিং এই যে এত মিলিয়নে। এই যে এই কথাটারে আপনি এখানে আমরা সেন্টেন্সের কারিজমাটি কি, যে বেটার সেন্টেন্সটা আমরা এভাবে শিখলে সবচেয়ে ভালো, কারণ একটা ক্লাসে তো আপনারা সব বেটার সেন্টেন্স শিখে দেওয়া যাবে না, এই কারণে প্রত্যেক ক্লাসে শিখতে হবে। যেমন ধরেন এটা শুরু করছে অ্যাডভার্বিয়াল দিয়া, দেখেন ইন দ্য ফাইনাল ইয়ার, এই যে অ্যাডভার্বিয়াল। যদি কোনো শব্দে, কোন ফ্রেজ, সেন্টেন্সের কোন শুরুতে কোন ফ্রেজ যদি 3 শব্দের বেশি থাকে, 3 শব্দের বেশি, 3 শব্দ বা তার বেশি,
তখন কমা দেয়া ফরজ। এই যে পাংচুয়েশনের একটা রুল শিখলেন, এটা আগামী ক্লাসও শিখবে। তারপরে দ্য ডিপোজিট সাবজেক্ট রোজ শার্পলি, সেন্টেন্স শেষ। এখন এই সেন্টেন্স সম্পর্কে যদি আমি অতিরিক্ত কোনো তথ্য দিতে চাই, ইংরেজিতে এটাই হচ্ছে মজা, যে আপনি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে অনেক তথ্য যুক্ত করতে পারেন, যেটা বাংলায় সম্ভব না, বাংলার এরকম কোনো স্ট্রাকচার নাই। তাহলে ইন দ্য ফাইনাল ইয়ার দ্য ডিপোজিট রোজ শার্পলি রিচিং এত বিলিয়ন, 2100 বিলিয়ন বিডিটি ফ্রম 1700 বিলিয়ন বিডিটি। এই যে এখান থেকে, এই যে আপনি কোন অতিরিক্ত তথ্য দেওয়ার সময় আমরা কি ইউজ করি, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। এটা মনে রাখেন, আমাদের সেন্টেন্স ইয়ার সময় কাজে লাগবে। এই সেন্টেন্স গুলো হয়তো আমরা কপি করে ওখানে দিব, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, একই রকম ভাবে র্যাপিড গ্রোথও আপনি ইয়া করতে পারেন, সেম জিনিস, মানে এই সেন্টেন্সটাকে আপনি ঘুরাই লিখতে পারেন যে টোটাল ডিপোজিট এক্সপেরিয়েন্স র্যাপিড গ্রোথ আফটার 2022 সালের পর থেকে র্যাপিড গ্রোথ হইতেছে, প্রায় 400 মিলিয়ন বাড়ছে। এখানে এক বছরে 400 বেড়ে গেছে। এই যে দেখেন 22-23 অর্থ বছরে এই 1700 থেকে 2100, 400 বেড়ে গেছে। তারপর যদি আস্তে আস্তে বাড়ে, যেমন এই 1500 থেকে 1550 বাড়ছে কি আস্তে আস্তে, এই জন্য বলতেছে গ্রু এট আ মডারেট রেট। মডারেট মানে অত বেশি বাড়ে নাই, 50 বিলিয়ন বাড়ছে মাত্র। তাহলে বিটুইন ফার্স্ট 2 ইয়ার্স, দেখছেন, আপনি চাইলে বিটুইন এই অর্থ বছর পুরো না লিখে আপনি বলতে পারেন বিটুইন ফার্স্ট 2 ইয়ার্স, লাস্ট 2 ইয়ার্স, অথবা মিডল 2 ইয়ার্স। মিডল না দিলেই ভালো, এটা ইউজ করে না। দ্য ডিপোজিট গ্রু এট আ মডারেট পেস অফ অনলি এত মিলিয়ন বিডিটি। তাহলে দেখেন এই সেন্টেন্সের ভ্যারিয়েশন হচ্ছে এই জায়গায়। দেখেন একটাতে আমি শুরু করছি ইন দিয়ে, আর একটাতে বিটুইন দ্য 2 ইয়ার্স। এখানে একটা ইয়ার্স এর কথা বলছে, এখানে দুইটা ইয়ার্স এর কথা বলছে। আবার এখানে কি করছে, আপনার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে অতিরিক্ত তথ্য যুক্ত করছে। আবার এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে নাই, প্রিপোজিশন ইউজ করছে। এই যে ভ্যারিয়েশন গুলা খেয়াল করতে হবে। বুঝতেছেন আপনারা সবাই কি বলতে চাচ্ছি আমি? বুঝা যাচ্ছে? মানে হাউ টু রাইট আ বেটার সেন্টেন্স, মানে কিভাবে আপনি সেন্টেন্সের ভ্যারিয়েশন আনবেন। আবার দেখেন, আপনি যদি বলেন যে এক জায়গায় বাড়ছেই, একটা টেবিল ইউজ করছেন বাড়বে, তখন এক জায়গায় যদি আপনি ইনক্রিজ ইউজ করেন, পরের জায়গায় রোজ ইউজ করবেন, পরের জায়গায় বলবেন র্যাপিড গ্রোথ হইছে, হ্যাঁ, পরের জায়গায় দেবেন সার্চ সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, ওয়েন্ট আপ দিবেন কোথাও, কোথাও এক্সপেরিয়েন্স র্যাপিড গ্রোথ। তাহলে অনেকগুলো সিনোনিম পাইছি, ইনক্রিজ, রোজ, ওয়েন্ট আপ, এক্সপেরিয়েন্সড, র্যাপিড গ্রোথ, গ্রু। বুঝছেন? গ্রু ইউজ করতে পারেন, ইনক্রিজ ইউজ করতে পারেন, ওয়েন্ট আপ মানে গো আপ ইউজ করতে পারেন, বা এক্সপেরিয়েন্স র্যাপিড। তাহলে একটা কাজ হচ্ছে যে সেন্টেন্স, বেটার সেন্টেন্স লেখার জন্য আপনি হচ্ছে যে সিনোনিম ইউজ করা, বা ডিফারেন্ট ফ্রেজ ইউজ করা, সিনোনিমস আর ডিফারেন্ট ফ্রেজ ইউজ করা। সেন্টেন্সের স্ট্রাকচারে একটা অ্যাডভার্বিয়াল দিয়ে শুরু করা, আর একটা ডিরেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে শুরু করা। আবার প্রিপোজিশন বা এটাও অ্যাডভার্বিয়াল, তিনটা সেন্টেন্স অ্যাডভার্বিয়াল দিয়ে শুরু করছে, একটা সাবজেক্ট ভার্ব ফরম্যাটে গেছে। এই কথাটা সবাই বুঝছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি? বুঝতে পারছেন সবাই? ভেরি গুড। এবার দেখেন কখন আমরা গ্রাফের র্যাপিড গ্রোথ কিভাবে বা ইনক্রিজ কিভাবে দেখাই। এই যে যদি একটা নির্দিষ্ট সময় প্রতি বছর একই রকম পেইসে বাড়তেছে, দেখেন একবারে 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বলে গ্র্যাজুয়াল ইনক্রিজ অথবা স্টিডি ইনক্রিজ। কিন্তু 45 ডিগ্রির বেশি, 45 ডিগ্রি নাই, দেখেন এটা 45 ডিগ্রির অনেক বেশি। এই যে দেখেন এটাতে টানেন, সরি এটা, এই যে এটা এখানে আবার উঠে গেছে। তাহলে এই যে দেখেন হুট করে এভাবে না বাইরা, এই যে দেখেন একটু বাড়ছে, তাহলে আপনি এই যে এখান থেকে যদি টানেন এইভাবে, এটা 45 ডিগ্রি থেকে বেশি, বা এটা এমনি করে গেছে। এটা প্রথমে এই যে 45 ডিগ্রিও ছিল না, মানে একবারে স্লো বাড়তেছে, কম, ধরেন 15 ডিগ্রিতে বাড়ছে, হ্যাঁ, তারপর হুট করে আবার বেড়ে গেছে, এরপরে আবারও বেড়ে গেছে, শার্প ইনক্রিজ হয়েছে। তাহলে একটা সময় হালকা করে বাড়ছে, কাইন্ড অফ স্টেবলই ছিল, এরপরে এত দ্রুত বাড়ছে, এটা তো নিশ্চয়ই 45 ডিগ্রিতে নাই। দেখেন 45 ডিগ্রিতে আছে, যেন এরকম করে যদি টানতেন এই, আর এটা 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 এখান থেকে 45 ডিগ্রি, এখানে কাইন্ড অফ ইয়াতে আছে, কিন্তু এটা সমস্যা না। সমস্যাটা হইলো এখানে 45 ডিগ্রিতে ধরেন এটা 45 ডিগ্রিতেই বাড়লো, ধরেন এটা বাড়ছে 45 ডিগ্রিতে, ঠিক আছে, কিন্তু প্রথমে তো এটা 45 ডিগ্রি ছিল না। এই যে এখান থেকে শুরু করে এই যে কত থেকে ধরেন 15 ডিগ্রি থেকে এটা 45 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা র্যাপিড সিগনিফিক্যান্ট ইনক্রিজ হয়েছে। কিন্তু এখানে দেখেন এই ইনক্রিজটা ছিল, ইনক্রিজ প্রতি বছর বাড়তেছে একটা মানে ইয়াতে নির্দিষ্ট হারে, হুট করে একটু নামছে, আবার আগের মতো সেম পেজে আবার বাড়তেছে। দেখছেন হালকা চেঞ্জ হয়েছে একবার, এটারে বলে মডারেট চেঞ্জ, মানে হালকা একটু ধাক্কা খাইছে, এরপর আবার উঠে গেছে। কিন্তু দেখেন এই যে তার কোন এই যে 6 বরাবর আছে, কোন ধরনের ইনক্রিজ নাই, স্টেবিলিটি ছিল, এই সময়ে কোনো
চেঞ্জই হয় নাই, ডাটা হুট করে বেড়ে গেছে, এটা সাডেন রাইজ আফটার স্টেবিলিটি। এই ডিক্রিজের ক্ষেত্রে পুরো একই জিনিস, সেম, শুধু এই যে ইয়ার জায়গায় মানে গ্র্যাজুয়ালি, স্লাইটলি, ইনসিগনিফিকেন্টলি, শার্পলি, ঠিক আছে, শুধু ডেক্লাইন ইউজ করবেন, এটা সিনোনিম ফল, এটা সিনোনিম হচ্ছে ড্রপ, তাহলে এটা হচ্ছে সিনোনিম ইউজ করা, আর কিছু না। তাহলে উল্টাটা হইলে এই যে সেম গুলা ইউজ করবেন, এই যে একই, দেখছেন? এই যেমন প্রথমে এটিএমটা 2020 সালে এটিএম ট্রানজাকশন ছিল 120 মিলিয়ন, তারপর 115, তারপর 100, এরপরে 65, এরপরে 60। তাহলে দেখেন এখান থেকে এখানে কেমনে কমছে, গ্রাজুয়ালি ছোট কমছে, দেখেন এই যে ডেক্লাইন গ্রাজুয়ালি, দেখছেন মাত্র 5 মিলিয়ন চেঞ্জ হয়েছে। পরে সিগনিফিকেন্টলি ড্রপ করছে কত সাল থেকে কত সালে, 22 সাল থেকে 23 সালে যায়া, 22 থেকে 23-এ যায়া, ওই যে দেখেন ইয়াগুলো একই রকম, অলমোস্ট সেন্টেন্সের স্ট্রাকচার গুলো সেম। তাহলে এই যে 100 থেকে 65 মিলিয়নে নেমে গেছে, 65 মিলিয়ন মানে 6 কোটি কত লাখ, 6 কোটি 50 লাখ। তারপরে এই যে আবার হচ্ছে একই জিনিস, এই যে এটারে আপনি ড্রপ সিগনিফিকেন্টলি বলতে পারেন, আবার ড্রপ শার্পলিও বলতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে তারপরে এই যে ওভারঅল, এই যে দেখেন আপওয়ার্ড ট্রেন্ড আর ডাউনওয়ার্ড ট্রেন্ড কি, এটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড, এই যে উঠতেছে, আর এটা হচ্ছে যে নামতেছে, ডাউনওয়ার্ড ট্রেন্ড, নামতেছে। তাহলে ওভারঅল এই এটা ট্রেন্ডটা কি, ট্রেন্ডটা হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড। তাহলে আপওয়ার্ড ট্রেন্ড আর ডাউনওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড হচ্ছে স্লোলি বাড়তে থাকলে, আর ডাউনের ট্রেন্ড হচ্ছে পুরা স্লোলি কমতে থাকলে। তাহলে পুরা 20 সাল থেকে 24 সালে এটিএম ট্রানজেকশনের রেট বা নাম্বার কি কমছে, কমার কারণে আমি বলছি 20 সাল থেকে এত সাল পর্যন্ত দেখেন ওভারঅল। তাহলে এটা হচ্ছে একটা কনক্লুশন টাইপ, কনক্লুশন, যে আমি পুরাটারে কনক্লুশনে যদি এক কথায় বলতে চাই, তাইলে আমি যেহেতু ওভারঅল 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত দ্য ডাটা এক্সপেরিয়েন্স ক্লিয়ার ডাউনওয়ার্ড ট্রেন্ড। এবার এটা তো পুরো সেন্টেন্স শেষ, দেখেন এখান থেকে এটা একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্স, ঠিক আছে। এরপরে প্রথমে আমি কি ইউজ করলাম, এখানে একটা অ্যাডভার্বিয়াল ইউজ করলাম, এগুলো তো আপনারা নিশ্চয়ই পড়ে আসছেন, অ্যাডভার্বিয়াল। এরপরে প্রথমে আবার একটা কানেক্টর ইউজ করলাম, এই যে কানেক্টরের ক্লাস আমরা আলাদা নিব, কানেক্টর, এই কানেক্টর ইউজ করলাম। এরপরে যা আমরা কি করছি, এই যে এখানে যা একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম, প্রেজেন্ট পার্টিসিপল দিয়া অতিরিক্ত তথ্য দেওয়া যায়, অতিরিক্ত তথ্য দেওয়া যায়। আমরা হয়তো পরে একটু প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে পরে আলোচনা করতে পারি, যে আপনি কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে অতিরিক্ত তথ্য দিবেন। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এই একটা সেন্টেন্সে আপনি কানেক্টর ইউজ করছেন, অ্যাডভার্বিয়াল ইউজ করছেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফরম্যাট ইউজ করছেন, আবার অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ইন্ডিকেটিং রিডিউস রিলায়েন্স অন ফিজিক্যাল এটিএমস। তাহলে মানুষের মানে ফিজিক্যাল এটিএম, মানে ফিজিক্যাল এটিএম এর উপর রিলায়েন্স, নির্ভরতা কমে গেছে, এটা ইন্ডিকেট করতেছে এই পুরা ডাটা ট্রেন্ডটা। এই জিনিসটা বুঝা গেছে সবাই, সবাই বুঝতে পারছেন? তাহলে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করতে হবে। তাহলে আমাদের মূল ফোকাস হচ্ছে এই জিনিসটা দিয়ে আপনি যে কোনো তথ্য দিতে পারবেন। প্রেজেন্ট পার্টিসিপল, বারবার মনে রাখেন যে প্রেজেন্ট পার্টিসিপল যদি আপনি ইউজ করেন, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আপনি অতিরিক্ত তথ্য দেয়া যায় আইএনজি যোগ করে। মানে আইএনজি যোগ করা মানে হচ্ছে যে ট্রেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে কোনো কিছু সম্পর্কে আপনি অতিরিক্ত তথ্য দিতে পারবেন। এই যে ইন্ডিকেটিং রিডিউসড রিলায়েন্স, যেমন ধরেন এই যে আপনি বলেন তো এখানে এই যে বাউল একজনের হচ্ছে যে একজনের গ্রেপ্তার করছে, তাহলে এই যে বা তার মন্তব্য, সে যে মন্তব্য করছে ধর্মীয় বিদ্বেষ, তাহলে ধরেন এই ওর নাম কি, আবুল কি যেন, আবুল সরকার না কি যেন, না মহারাজ আবুল সরকার মেড এ কন্ট্রোভার্সিয়াল কমেন্ট অন রিলিজিয়ান। তাহলে এই যে আমরা এখন আপনারা বলবেন, দেখেন এখন এই সেন্টেন্সটা একটা নরমাল সেন্টেন্স, ঠিক আছে, মেড এ কন্ট্রোভার্সিয়াল কমেন্ট অন ইসলাম, রিলিজিয়ান না দিয়া দেখেন ইসলাম, ঠিক আছে। এটা একটা কি সেন্টেন্স বলেন তো সবাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট না এসবিও, ঠিক না? এটাতে কারো সন্দেহ আছে? এটা বুঝছেন সবাই, নরমাল। এবার আমি কি করব, এই সেই কমেন্টটা কখন করছে, দ্য আদার ডে, এই যে এটা শিখেন, দ্য আদার ডে, কিছুদিন আগে, দেখছেন? এই তাহলে এটা আমি কি ইউজ করলাম, একটা অ্যাডভার্বিয়াল ইউজ করলাম। অথবা আপনি যারা আদার ডে বুঝবেন না তারা লিখবেন যে এ ফিউ ডেজ এগো, সে কি করলো, একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট, আবুল সরকার মানে ব্র্যাকেটে আপনি লিখতে পারেন বাউল, আবুল সরকার মেড এ কন্ট্রোভার্সিয়াল কমেন্ট অন ইসলাম বা অ্যাবাউট দ্য বিলিফ অফ বাংলাদেশি পিপল বা অ্যাবাউট ইসলাম দিলেন, ঠিক আছে। এবার
এটার ফলে কি হয়েছে, রেজাল্টটা কি, এটার ফলে ঘটনাটা কি ঘটছে বলেন তো। এই যে এবার বলেন তো, এই যে এখানে আপনি রেজাল্টটা লিখবেন প্রেজেন্ট পার্টিসিপল দিয়া। দাঁড়ান, একটা ফোন আসছে, আপনারা লিখেন তো সবাই এটা। এটার ফলে কি হয়েছে, লোকজনের কি রিয়াকশনটা লিখেন এখানে, সবাই লিখেন। এটা যারা লিখতে পারবেন তারা আমি এই শানে নজরুলটা বুঝছেন। যেমন ধরেন, বলেন তো রেজাল্টিং রেইজ অ্যামাং পিপল, রেজাল্টিং রেজাল্টিং রেইজ না, রেজাল্টিং ইন, লামিয়া লামিয়া চেষ্টা করছে, ভেরি গুড। রেজাল্টিং ইন, আচ্ছা ধরে নিলাম ওনারটা হইছে রেইজ অ্যামাং দ্য পিপল, একটা হইলো। আর একজন লিখছে পিপল বিকাম ফিউরিয়াস, এটা তো আপনারা বলি না, আপনারা বলছি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে আপনি সেন্টেন্স লিখে ফেলছেন সৈকত। মেকিং হিম বালিড বাই দ্য পিপল, বাই দ্য পিপল দিলে ভালো হইতো। হ্যাঁ ওইটা হইছে জিহাদ। রেজাল্টিং chaos সোসাইটি বানান ভুল হইছে সাইদ। রেজাল্টিং ইন chaos, এই যে এখান থেকে chaos ইন দা সোসাইটি। এইভাবে এই যে আপনি এখন কি হইলো, সেন্টেন্সটা বড় হয়ে গেল, আপনি একটা বড় সেন্টেন্স লিখলেন। এখন এই বড় সেন্টেন্স রেও আমি আরো বড় করতে পারবো। দেখেন এই যে chaos ইন দা সোসাইটি, এই কথাটার সম্পর্কে যদি আপনি আবার অতিরিক্ত তথ্য দেন, আমি এটা লিখলাম, এই যে দেখেন রেজাল্টিং chaos in the society দিতে পারেন, বা ইন মানিকগঞ্জ এরিয়া, মানিকগঞ্জ এরিয়াতে কি একটা chaos তৈরি হয়েছে, ঠিক না? এখন এরপরে আমি যে চাইলে অতিরিক্ত তথ্য যদি আবার দিতে চাই, আমি অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারি। অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি, অতিরিক্ত তথ্য দেয়া। শাহজাহান তালুকদার, আমি তো সেন্টেন্স বলি নাই, সেন্টেন্স লিখছেন আপনি, আমি বলছি ভার্ব প্লাস আইএনজি দিতে। এরিয়া, এখন এরিয়ার সম্পর্কে আপনি এখন তথ্য দিতে পারবেন, কেউ কি পারবেন? chaos ইন মানিকগঞ্জ এরিয়াতে একটা chaos তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে মানিকগঞ্জ এরিয়াতে chaos তৈরি হয়েছে, মানিকগঞ্জ এরিয়া সম্পর্কে আপনি একটা তথ্য দিতে গেলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করতে হয় কমা দিয়ে। কেউ করতে পারবেন? মানিকগঞ্জ এরিয়াটা ইউজুয়ালি মিডিয়াতে আসে না। মানিকগঞ্জ এরিয়া হুইচ কেম টু লাইমলাইট কি আফটার দ্য ইনসিডেন্ট। এই যে একটা তথ্য দিলাম, এবার সেন্টেন্স বড় করে। কেউ একজন আমার এবার দেখেন, আচ্ছা একজন দিচ্ছেন লামিয়া হুইচ ইজ কনসিডার্ড এ কনজারভেটিভ এরিয়া, এটা ধরে নিলাম। তাহলে দেখেন এই যে একটা সেন্টেন্স কি হইলো, এখন প্রথমে আমার একটা নর্মাল সেন্টেন্স ছিল, দেখেন আমার সেন্টেন্স ছিল আবুল সরকার মেইড একটা ডেরিগেটরি কমেন্টস অন রিলিজিয়ান, অথবা ডেরিগেটরি অনেকে বুঝবেন না, এই কন্ট্রোভার্সিয়াল কমেন্ট অ্যাবাউট ইসলাম। এই ডেরিগেটরি মানে অবমাননাকর কোনো কমেন্ট করে, ডেরিগেটরি। তারপর এটা একটা নর্মাল সেন্টেন্স ছিল। এরপরে আমি এখানে কি করলাম, একটা অ্যাডভার্বিয়াল যুক্ত করলাম, সেন্টেন্স একটু বাড়লো। এরপরে কি করলাম, এখানে একটা কি করলাম, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করলাম, একটু বাড়লো। তারপরে এই প্রেজেন্ট পার্টিসিপলের লাস্ট অংশ মানিকগঞ্জ এরিয়া সম্পর্কে আমি আবার অতিরিক্ত তথ্য দিলাম অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, আর একটু বাড়লো। ক্লিয়ার? সেন্টেন্স কেমনে বড় করে। আপনারা বারবার আমারে বলতেছেন যে হাউ টু রাইট এ বেটার সেন্টেন্স, এই জন্য হালকা দেখাইলাম আর কি, একটা নমুনা দেখাইলাম। আপনারা কি টের পাইছেন, বুঝতে পারছেন এটা কেমনে সেন্টেন্স বড় হয়, বা লং সেন্টেন্স কেমনে লেখে? হ্যাঁ, জিহাদেরটা হইছে হুইচ ইজ নাও ভাইরাল অন সোশ্যাল মিডিয়া, এটাও ঠিক আছে। যাই হোক, আশা করি আপনাদের কিছুটা আশা পূরণ হয়েছে যারা চাইতেছেন বারবার ক্লাস। দেখেন তাহলে এটা হচ্ছে শার্প ডিক্রিজ, গ্র্যাজুয়াল ডিক্রিজ, তারপরে এই দেখেন এই হুট করে একবারে পিক, এটারে ইংরেজিতে বলে রিচড এট পিক বা রিচড এট ক্লাইম্যাক্স, একবারে পিকে পৌঁছাইছে, হাইস্ট পয়েন্ট, ক্লাইম্যাক্স না দিয়া, ক্লাইম্যাক্স থেকে হাইস্ট পয়েন্ট, ক্লাইম্যাক্স দিয়ে না, এই যে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছা মানে যায়া আবার ড্রপ করছে, তাহলে সাডেন ড্রপ আফটার গ্রোথ, এটা হচ্ছে এটারে বলে। কিন্তু ধরেন আপনি একবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, এটারে বলে ফ্লাকচুয়েশন। এই ফ্লাকচুয়েশন রে আপ এন্ড ডাউন মুভমেন্ট আর কি, মানে ফ্লাকচুয়েশন ট্রেন্ড বা ফ্লাকচুয়েটেড, মানে ট্রেন্ডটা হচ্ছে ফ্লাকচুয়েশন করছে। তাহলে ফ্লাকচুয়েটেড থ্রু আউট দ্য পিরিয়ড, পুরা পিরিয়ডটাতে এটা ফ্লাকচুয়েট করছে, বাড়ছে কমছে, ওয়েন্ট আপ এন্ড ডাউন, শোড আনস্টেবল মুভমেন্ট, মানে স্টেবল না, একবার বাড়ে একবার কমে, ডেমনস্ট্রেট ইরেগুলার চেঞ্জটা ইরেগুলার, রেগুলার না, ঠিক আছে? এটা কথাটা বুঝছেন, ফ্লাকচুয়েশন কখন আমরা ইউজ করব। ধরেন সৌদি আরব থেকে এবার $50 মিলিয়ন হচ্ছে যে 2022 সালে আসছে, 23 সালে যায় এটা কি হয়েছে, 45 হয়ে গেছে, পরের বার আবার 50 হয়ে গেছে, এরপরে আবার কি হয়েছে, 55 হয়ে গেছে। তাহলে দেখেন এই যে এখান থেকে কইমা নিচে নামছে, আবার উপরে উঠছে, উপরে উঠা এরপরে আবার এটারে ধরেন 40 ধরলে আবার নিচে নামছে, অনেক নিচে নামে গেছে, এরপর হুট করে আবার 55 হয়ে গেছে। এই যে বাড়া কমা এটারে বলে ফ্লাকচুয়েশন।
ফ্লাকচুয়েট শব্দ হচ্ছে উঠানামা করা। এই কথাটা বুঝছেন সবাই, ফ্লাকচুয়েশন কখন হয়? ক্লিয়ার? প্রশ্ন করলে খালি 2-3 জনেই রেগুলার আনসার দেন, বাকিরাও আনসার দিবেন। প্রশ্ন করলে আনসার দিতে হবে, তাহলে আপনার কানেকশন থাকবে। ইভেন আমি তো মানে রিটেনের ক্লাস নেওয়ার সময় মাইক্রোফোন অন করার ব্যবস্থা করি, যেন আপনারা কথা বলতে পারেন। কথা বললে আপনাদের হচ্ছে যে ইয়াটা মানে ইন্টারাকশনটা ভালো হইলে আপনার রিটেনের ক্লাস ভালো হবে। রিটেনের ক্লাস কখনো একচেটিয়া বইলা কখনোই করা যায় না, দুই পক্ষ থেকে কথা বলতে হয়। ঠিক আছে, এরপরে দেখেন কোনো চেঞ্জ যদি না হয় বা স্টেবল থাকে, তখন আমরা কোন ফ্রেজ গুলো ইউজ করি? স্টেবল ছিল, রিমেইন স্টেবল, বা চেঞ্জটা খুবই স্লো, লিটল চেঞ্জ, বা স্টেড অলমোস্ট আনচেঞ্জ, প্রায় আনচেঞ্জ, মানে ধরেন 1-2.12 চেঞ্জ হয়েছে, 1% পয়েন্ট, 2% চেঞ্জ হয়েছে। তারপরে মেনটেইন স্টেডি লেভেল, তখন আমরা এগুলা ইউজ করি। এই যে সেন্টেন্সের স্ট্রাকচার এতক্ষণ যা দেখাইলাম ওইভাবে চেঞ্জ হচ্ছে। এই যে প্রথমে অ্যাডভার্বিয়াল দিয়ে শুরু করতেছে, তারপরে এই যে মার্কার দিয়ে শুরু করতেছে একটা, হ্যাঁ এইগুলা দিয়া। তো এই যে দেখেন 5 থেকে 5.1, আবার 5, আবার 5.1, হালকা ফ্লাকচুয়েট করছে, মানে তেমন চেঞ্জ হয় না, পয়েন্ট মানে 1%, যেমন ধরেন এই যে আপনি দেখেন দ্য ইন্টার ব্যাংক, এই যে এটা হচ্ছে লেন্ডিং রেট, মানে এই বছরে একটা ব্যাংক থেকে ইন্টার ব্যাংক গুলোতে একটা সাথে একটা লেন্ডিং এর হার কেমন ছিল। তাহলে দ্য ইন্টার ব্যাংক লেন্ডিং রেট রিমেইনড স্টেবল, অলমোস্ট স্টেবল অ্যাক্রস দ্য 4-year পিরিয়ড। দেখেন শুরু হয়েছে 5 দিয়া, শেষ হয়েছে 5.1 দিয়া, অথবা আবার এসে 5-এই নামছে, মানে অলমোস্ট সেই হালকা চেঞ্জ, মানে এটা বলে লিটল চেঞ্জ বা স্লাইট চেঞ্জ, এগুলা ইউজ করেন। এবার আপনি ওয়ার্ড গুলা শিখলে এবার পারবেন। ডেসক্রিপশনটা আশা করি এতক্ষণে অনেক ক্লিয়ার হয়ে গেছে। ডেসক্রিপশনটা ক্লিয়ার হয়েছে না? তারপরে কম্প্যারিজন যদি করেন, কম্প্যারিজন মানে দুইটার মধ্যে তুলনা করবেন, তাহলে ওয়াজ হায়ার বা ওয়াজ লোয়ার, ইন কন্ট্রাস্ট, ওয়াইল আর হোয়ার দিয়া এই পাশে একটা রেজাল্ট হইলে পজিটিভ, এই পাশে নেগেটিভ, বা এই পাশে নেগেটিভ হইলে ওই পাশে পজিটিভ বুঝায়। যেমন ধরেন দ্য রুরাল ইউজার বেস ইজ লার্জার হোয়ার এজ, যেখানে দ্য আরবান ভ্যালু ইজ গ্রেটার। তুলনা, একটার সাথে একটা তুলনা করে, কম বেশি হইতে পারে, বা কোনটা এটা বেশি কম, এটা একটু বাড়ছে, এটা আরো বেশি বাড়ছে, এই টাইপের জিনিস বুঝাইতে। যেমন ধরেন এই যে নাম্বার অফ অ্যাকাউন্টস, আরবান এরিয়াতে নাম্বার অফ অ্যাকাউন্টস, ব্যাংকে নাম্বার অফ অ্যাকাউন্টস খুলছে যে এই যে 35 মিলিয়ন, কিন্তু গ্রামে খুলছে 65 বিলিয়ন, এবং তাদের অ্যাকাউন্ট ভ্যালুও এত বেশি, 45,000, মানে 4500 বিলিয়ন, আর এটা হচ্ছে 8,000। তো এখানে কি বলতেছে যে, এখানে বলতেছে হচ্ছে আপনার গ্রামে ঠিক আছে অ্যাকাউন্ট বেশি খুলছে কিন্তু ভ্যালু কিন্তু কম, তাহলে বলতেছে যে ওয়াজ হায়ার, কি হায়ার? নাম্বার অফ অ্যাকাউন্টস। কোথায় হায়ার? দ্য নাম্বার অফ অ্যাকাউন্টস ওয়াজ হায়ার দ্য নাম্বার অফ আরবান অ্যাকাউন্টস। ওই যে ব্র্যাকেটে ইয়া দিয়ে দিছে, মানে এটা থেকে এটার অ্যাকাউন্টস বেশি, তবে দ্য টোটাল ভ্যালু অফ আরবান অ্যাকাউন্টস ওয়াজ সিগনিফিকেন্টলি লার্জার, এটা কিন্তু লার্জার ইন কন্ট্রাস্ট টু দ্য ভ্যালু। এটা এখানে অ্যাকাউন্ট বাড়ছে কিন্তু ভ্যালু বাড়ে নাই। ধরেন আরবান লোকজন 35টা অ্যাকাউন্ট খুলছে, খুলে যে টাকা রাখছে, যে ভ্যালু, ওরা 65টা অ্যাকাউন্টে, কারণ গ্রামের লোকজন তো এত টাকা নাই, তারা কম রাখছে। তাহলে এগুলো আমরা বেসিক্যালি কম্পেয়ার টু কন্ট্রাস্ট টু কিভাবে ইউজ করে এটা দেখানোর চেষ্টা করছি। এতক্ষণে আশা করি আপনাদের কিছুটা ক্লিয়ার হয়েছে যে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ধরেন যদি আপনি গ্রাফে দেখান, এই যে এইভাবে দেখায়, ধরেন এটা 10 থেকে শুরু হয় এরকম বাড়ছে, এটা এরকম বাড়ছে, দুইটা ট্রেন্ড যদি দেখানো যায়, এই অবস্থার গ্রাফকে আমরা বলি ইয়াতে। একই রকম ভাবে এটার সাথে এটার বিগ ডিফারেন্স, ধরেন এই যে এটা, এই যে 4টা কোয়ার্টার দেখাইছে, ধরেন এই কোয়ার্টারে প্রথম কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, ধরেন মাসের প্রথম, বছরের প্রথম 3 মাস, পরের 3 মাস, পরের 3 মাস, পরের 3 মাস, এই 3 মাসে ইয়াটা কেমন। এই যে দেন এক্সপোর্ট 12 বিলিয়ন এক্সপোর্ট করছে কিন্তু 18 বিলিয়ন ইম্পোর্ট করছে, তার মানে ইম্পোর্ট বেশি, গব। এই গ্যাপটারে কি বলে বলেন তো, কেউ জানেন? যারা ব্যাংকে পরীক্ষা দিবেন আপনারা জানা উচিত। এক্সপোর্টের ইম্পোর্টের গ্যাপ বেশি হলে এটা কি বলে? একজন বলে ডিফিসিয়েন্সি। শেষ, ওই যে বলছে দেখছেন, ডেফিসিয়েন্সি কাইন্ড অফ, কিন্তু ট্রেড ডিফিসিট, বাণিজ্য ঘাটতি না, এটা বাংলা কি? বাণিজ্য ঘাটতি। এই যে বলতেছে যে 22 থেকে 13 সেকেন্ড কোয়ার্টারে যায় ঘাটতিটা আরো বেশি, বলছে যে ইন কোয়ার্টার 2 দ্য ডিফারেন্স বিটুইন ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস ক্রিয়েটেড এ ওয়াইড গ্যাপ, একটা বিশাল গ্যাপ, দেখছেন এই যে হিউজ গ্যাপ। তারপরে নোটিসেবল ইনক্রিজ, সিগনিফিক্যান্ট ডিফারেন্স, কনসিডারেবল রাইজ, এটাগুলো আপনি ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে যে রিজন, রিজন ইয়া করা সোজা, রিজন ইয়া করা খুব বেশি কঠিন না। রিজন হচ্ছে যে আপনি এই যে নরমাল সেন্টেন্স গুলো গতকালকে আপনাদেরকে আমি দিয়ে দিছি, ডিউ টু, বিকজ অফ, এজ এ রেজাল্ট অফ, ড্রাইভেন বাই, এটা দিয়ে সেন্টেন্স লিখতে হয়। এবং এই যে দেখেন এই যে এক্সপোর্ট রেভিনিউ 40, 48, 50 ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে, কিন্তু 21 সালে কেন লো ছিল, কারণ কি?
লো গ্লোবাল ডিমান্ড পোস্ট প্যান্ডেমিকে পরে আবার ইকোনমিক রিবাউন্ড হইছে, মানে একটা বাউন্স করছে। যেমন 21 সালে 40 বিলিয়ন ছিল, কেন? এক্সপোর্ট রেভিনিউ ওয়াজ লো ইন এত ডিউ টু আর বিকজ অফ, আপনি ডিউ টু দিতে পারেন অথবা বিকজ অফ এ ডিক্রিজ ইন গ্লোবাল ডিমান্ড কমে গেছে। কিন্তু আবার 22 সালে যা কি হয়েছে, রেভিনিউ গ্রিউ এট মডারেট পেইজ, ওই যে ওখানে এটাও ইউজ করছে, দেখছেন মডারেট পেইজে বাড়ছে, মানে 40 থেকে 48 হয়েছে, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট অফ কি দ্য গ্লোবাল ইকোনমিক রিবাউন্ড। তাহলে আমরা যখন কারণ দিব আমরা ডিউ টু, বিকজ অফ, অ্যাজ এ রেজাল্ট অফ, মেইনলি বিকজ, কজড বাই, ড্রিভেন বাই, এই দুইটা ইউজ করলে সেন্টেন্স আর একটু সুন্দর হবে। এই যে যেমন এখানে ইউজ করছে দেখেন, the overall upward trend in the export revenue was caused by অথবা driven by strong, মানে আপনি যখন প্যাসিভ ইউজ করবেন তখন এটা ইউজ করবেন প্যাসিভ। এই কথাটা বোঝা গেছে? বিকজ অফ কখন ইউজ করবেন? আপনি যখন লিখবেন যে এত থেকে এত বাড়ছে, এত থেকে এত কমছে, ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, এটার কারণটা যখন দিবেন তখন আমরা এই ফ্রেজ গুলো ইউজ করি, ডিউ টু, বিকজ অফ, অ্যাজ এ রেজাল্ট অফ। এটা ক্লিয়ার সবাই? ভেরি গুড। তো এরকম করে আর 2-3টা আছে, আপনারা এবার দেখবেন যে ইফেক্ট হইলে কি হয়। দিস লেড টু, আমি ছক আকারে দিছি। আর একটা হচ্ছে লাস্ট, সামারাইজ, মানে ওই যে একটু আগে আমি একটা দেখাইছি, ওভারঅল ট্রেন্ডটা হচ্ছে যে বাড়ছে। ইন সামারি, টু কনক্লুড, এটা আমরা ইয়ার সময় পড়ছি, এই কানেক্টরস গুলো আপনাদেরকে আগেও দিছি ওই যে প্রথম ক্লাসে, ফোকাস রাইটিং এর প্রথম ক্লাসে। যেমন এই যে মোবাইল ব্যাংকিং ইউজার্স ছিল 2021 সালে 60 মিলিয়ন, এটিএম ট্রানজেকশন ছিল 115 মিলিয়ন, বেশি ছিল। কিন্তু 21 সাল থেকে 24 সালে আইসা মোবাইল ব্যাংকিং ইউজারও বাড়ছে, এটিএম ট্রানজেকশন কমে গেছে, মানুষ ওই ডিজিটাল ব্যাংকিং এর উপর নির্ভরশীলতা বাড়ছে, ওই যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কারণে, ঠিক আছে? তাহলে এই জন্য বলতেছে ওভারঅল, এই যে এটা ইউজ করে কনক্লুশনের জন্য। দ্য ডাটা শোজ দ্যাট, ওই যে প্রথমে আমরা যে ডিসক্রাইব করছি, কি শোজ করে? দ্য শিফট টুয়ার্ড ডিজিটাল ফিনান্স ইজ স্ট্রং, ডিজিটাল ফিনান্সে মানুষ খুব স্ট্রংলি শিফট করছে। এবার হোয়ারাস কখন বলছে? দুইটা কম্পারিজন করার জন্য, হোয়ার যার ফিজিক্যাল ট্রানজেকশন আর ডিক্লাইনিং শার্পলি। তাহলে এখানে একসাথে অনেকগুলো ইউজ করা হয়েছে। প্রথমে আমরা ডাটা কিভাবে ডিসক্রাইব করবো সেটা দেখানো হয়েছে, কানেক্টর কিভাবে ইউজ করবো সেটা দেখানো হয়েছে, তারপরে আবার দুইটা বিপরীত কথা কম্পারিজন কিভাবে করবো সেটা দেখানো হয়েছে। তাহলে একটা সেন্টেন্সে 3-4 প্যাটার্ন দেখানো হয়েছে, এটা বুঝতে হবে। তারপরে এখানে এই যে কারণও বলে দিচ্ছে, ড্রিভেন বাই ইজ অফ অ্যাক্সেস এন্ড কনভেনিয়েন্স, কারণ হচ্ছে পাবলিক অ্যাডপশন ফিনান্সিয়াল টেকনোলজি, মানুষ এটা হচ্ছে যে অ্যাক্সেস ইজি এবং কনভেনিয়েন্ট, এই জন্য এটা ড্রিভেন বাই। এটারও বলে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যেরকম ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে আপনি অতিরিক্ত তথ্য দিতে পারবেন, ঠিক পাস্ট পার্টিসিপল ইউজ করে আপনি অতিরিক্ত তথ্য দিতে পারবেন। এই অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে হয় আপনি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবেন, হয় অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন ইউজ করবেন, অথবা আপনি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করবেন। এগুলাই আমরা মানে বেটার সেন্টেন্স বা ইয়েতে হয়তো রাখবো। এবার এটা সবাই ঠান্ডা মাথায় পড়েন, আমি পানি খাইতে থাকি। দেখেন ওভারঅল এই যে এই ডাটাটারে আমি কিভাবে বর্ণনা করছি, দেখেন এই যে পুরা ডাটা। বলেন কেউ কোন লাইন না বুঝলে বলেন, সবাই এটা পড়েন, সবাই 2 মিনিট সময়, 3 মিনিট, আগে 1 মিনিট ডাটাটা দেখবেন, 2 মিনিটের লাইনটা পড়বেন। এতক্ষণ আমরা যতগুলো মডেল দেখাইছি সবগুলোরে অলমোস্ট এক জায়গায়, পুটিং ইট অল টুগেদার। প্রথমে ওভারঅল সে একটা চার্ট বলছে, একটা চার্ট ইলাস্ট্রেট, সেটা আমরা শিখাইছি যে সেখানে সে কি বলতেছে, ইনফ্লেশন রেট দেখাচ্ছে। ইনফ্লেশন রেট, এই যে ট্রেন্ড অফ ইনফ্লেশন রেট, ট্রেন্ড ওয়ার্ডটা ইউজ করবেন, পুরোটা ট্রেন্ড, এটা মনে রাখেন, যে কোনো কিছু আপনি ট্রেন্ড দিয়ে করতে পারবেন। মানে আমরা ওই লিস্ট, এক জায়গায় লিস্ট ইউজ করছি না, লিস্ট থেকে ট্রেন্ড ওয়ার্ডটা হচ্ছে বেটার। এই যে ওয়ার্ড চয়েস, ডিকশন ঠিক থাকতে হবে। তাহলে প্রথমে কি হয়েছে, লিটল চেঞ্জ হয়েছে, অলমোস্ট রিমেনিং স্টেবল। পরবর্তীতে পুরা সার্জ হয়েছে, মানে পুরা সিগনিফিকেন্টলি বাড়ছে। হ্যাঁ, কিসে? গ্লোবাল প্রাইস, এই কারণে র্যাপিড গ্রোথ হয়েছে। তো ওভারঅল সে কি করছে, ডাটা শোজ দ্যাট বাংলাদেশ মুভ ফ্রম পিরিয়ড অফ প্রাইস স্টেবিলিটি টু হাই ইনফ্লেশনারি চ্যালেঞ্জেস। তারপরে এখানে কি কি ডাটা ইউজ করা হয়েছে, এখানে প্রথমে ডাটা ডিসক্রিপশন শুরু করবেন কিভাবে, ইলাস্ট্রেটস দিয়ে, এটা দেখাইছে। স্টেবল থাকলে কিরকম হয় সেটা দেখাইছে। তারপরে কারণ হইলে কি হয়, ফলাফল হইলে কি হয় সেটা দেখাইছে। তারপরে কনসিডার 3 ভাবে ইনক্রিজ দেখাইছে, একটা ইনক্রিজ, 2টা ইনক্রিজ, 3টা ইনক্রিজ। এরপরে কনক্লুশন কেমনে দেয়, একটা কানেক্টর ইউজ করছে, এই যে কানেক্টর। তারপর দ্য ডাটা শোজ দ্যাট দ্য বাংলাদেশ, এই যে এটা, এই কথাটা সবাই বুঝছেন যে ডাটা কিভাবে ডিসক্রাইব করে। এখন কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে কিছুটা? এরপরে আপনারা বাসায় গিয়ে আবার দেখবেন, পড়বেন, সব একসাথে পারবেন না। এখন আপনাদের কি মনে হচ্ছে, কিছুটা ক্লিয়ার হয়েছে না যে ডাটা কিভাবে ডিসক্রাইব করে?
সবার বাসায় আরো দেখতে হবে, এগুলো একদিনে আসবে না। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যেটা করব, আমরা বলছি যে অবশ্যই ইন ক্লাস প্র্যাকটিসটা আমরা 2 দিন রাখার চেষ্টা করছি। মূলত আমরা যে ডাটার ক্লাস আজকে, তাও আমরা ইন ক্লাস ব্রেইন ড্রেইনটা করবো। ব্রেইন ড্রেইনের আপনাদেরকে 3টা ইয়া দেওয়া হয়েছে, 3টা পত্রিকার ইয়া দেওয়া হয়েছে, 2টা পত্রিকার আর একটা হচ্ছে 46-এর প্রশ্ন। আপনারা কি সবাই পড়ে আসছেন? পড়ে আসছেন সবাই? পড়ে আসলে আপনার উপকার হবে, আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। পড়ে আসছেন? কেউ 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 পড়ে আসছেন এরকম আছে যে আপনারা যে এই জন্য শুক্র শনিবার বন্ধ গেছে, মানে এই জন্য ইয়া, এই যে এখানে কি দেয়া আছে, সংজ্ঞা দেয়া আছে, মানে ব্রেইন ড্রেইন কি, তারপরে পরের ইয়াতে এই যে এটা মনে আছে ডেফিনেশন অফ ব্রেইন ড্রেইন, তারপরে এটা কিভাবে এফেক্ট করে বিজনেসকে, ইয়াকে, কান্ট্রিকে, তারপরে ম্যানেজমেন্ট কিভাবে এফেক্টেড হয় এটার কথা বলছে, তারপরে কান্ট্রি কিভাবে এফেক্টেড হয় সেটার কথা বলছে, ব্রেইন ড্রেন কিভাবে আমাদেরকে আবার উপকারও করে রেমিটেন্সের মাধ্যমে সেটার কথা বলছে, তারপরে ডায়াসপোরার মাধ্যমে কিভাবে উপকার করে, নিউজিল্যান্ডের একটা ইনস্ট্যান্স দিছে। হ্যাঁ, এভাবে দিয়া তারপরে আমরা কি করতে পারি সেটা দিয়ে একটা ইয়া দিছে। আচ্ছা, এখন আমাদের প্যারাগ্রাফের নাম হচ্ছে যে মানে ধরেন স্ট্র্যাটেজিস স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট অ্যান্ড রিভার্স ব্রেইন ড্রেইন। ব্রেইন ড্রেইনকে আপনি কি করবেন? রিভার্স করবেন, বা এটার স্ট্র্যাটেজি গুলা নিয়েও করবেন। এবং প্যারাগ্রাফ প্ল্যানিং কি হবে? প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে যেখানে আমি একটি স্টেটমেন্টে কি কি স্ট্র্যাটেজি এটা বলে দিব। তারপরে কি থাকবে? স্ট্র্যাটেজি 1, স্ট্র্যাটেজি 2, স্ট্র্যাটেজি 3, স্ট্র্যাটেজি 4, এরপরে ধরেন একটা কনক্লুশন। কনক্লুশনে কি হবে? ওই যে থিসিস স্টেটমেন্ট আর রিস্টেট করে কি কি করতে হয় এগুলো আমরা বলে ফেলছি অলরেডি। তাহলে আমারে শুধু 2-1টা স্ট্র্যাটেজি সবাই লিখেন। মানে আপনি লোকজন ব্রেইন ড্রেইন থাকবেন, সরকার বা আমরা কি করতে পারি, স্ট্র্যাটেজি 1 কি হইতে পারে বলেন? আপনারা ওই দিন বলছেন না, এবং আমিও ক্লাসে দেখাইছি একটা, এটা আমি বলে দিই, ক্রিয়েট অপরচুনিটিজ এট হোম, এটা বলছেন না? অপরচুনিটিজ ইন হোম কান্ট্রি, ক্রিয়েট অপরচুনিটিজ, ক্রিয়েট অপরচুনিটিজ এট হোম। হোম মানে কি? দেশে, এটা একটা। তারপর 2 নাম্বার কি? ভেরি গুড, রেমুনারেশন, স্ট্যান্ডার্ড রেমুনারেশন। স্ট্যান্ডার্ড না বলে আমরা কম্পিটিটিভ বলতে পারি, কম্পিটিটিভ রেমুনারেশন। তারপরে আমরা বলতে পারি যে 4 নম্বরে যে আমরা ব্রেইন ড্রেনের উপকারিতাও বলবো, ব্রেইন ড্রেনের কিছু গুড সাইড, মানে কি অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেসও বলবো, ঠিক আছে? ব্রেইন ড্রেনের অ্যাডভান্টেজেসও বলবো। কিন্তু 3 নম্বরে যে আমরা আরেকটা কি বলতে পারি বলেন তো? রিসার্চ ফান্ডিং একজন বলছে, ভেরি গুড। আর কি? আমরা ডায়াসপোরাদেরকে এঙ্গেজ করতে পারি, এঙ্গেজ ডায়াসপোরা, মানে বাইরের যে আমাদের লোকজন আছে ওদেরকে আমরা কাজে লাগাইতে পারি। এরকম আরো অনেক আছে, তো আমরা মোটামুটি এগুলা নিয়ে ফোকাস করব। আসেন আমরা প্রথমে শুরু করব ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমার প্রথমে টপিকটারে ডেসক্রিপশন করতে হবে, তার মানে আমি ডিফাইন, আপনি কি কারে ডিফাইন করবেন? ডিফাইন ব্রেইন ড্রেইন। আপনি ব্রেইন ড্রেইন কি এটা যদি ডিফাইনই না করেন তাহলে আপনি তো প্যাসেজ শুরু করবেন কিভাবে? ইয়া, ফোকাস রাইটিং। তাহলে সবাই একটা ব্রেইন ড্রেনের সংজ্ঞা লিখেন তো। ব্রেইন ড্রেন কি? লিখতে থাকেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক, সময় 1 মিনিট, যা পারেন লিখে ফেলেন। আমরা আর্গুমেন্টেটিভ রাইটিংও প্রথম দিন আমরা আর্গুমেন্টেটিভ রাইটিং কিভাবে লিখবেন সেটা দেখাবো। পরের দিন আমরা ইন ক্লাস একটা প্র্যাকটিস করব। আর্গুমেন্টেটিভ শেষ, আর্গুমেন্টেটিভের 2টা ক্লাস দিলে হবে, আর ফোকাস রাইটিং এর 3টা, টোটাল 5টা ক্লাস রাইটিং এর। এরপরে আমরা সেন্টেন্স বা অন্যান্য ইয়াতে চলে যাব। একটা কমন সংজ্ঞা আছে, এই যে এটা আপনারা আপনাদের মতো লেখেন, অনেকে লিখছে, ভেরি গুড, লিখেন। এই যে দেখেন আমি এখানে কি লিখছি, ব্রেইন ড্রেইন অকার্স কখন ঘটে? when skilled professionals। গতকালকে আমি একটা স্ট্রাকচার আপনাদেরকে শিখাইছি, স্কিল প্রফেশনালস বললে আপনি স্কিল প্রফেশনাল কারা এটা চাইলে আপনি ব্র্যাকেটে দিতে পারেন, এই যে ব্র্যাকেট, প্যারেনথিসিস বলে। আবার ব্র্যাকেটে না দিয়ে, আপনি ব্র্যাকেটে না দিয়ে 2 পাশে কি ইউজ করতে পারেন? কমা। আবার কি করতে পারেন? এম ড্যাশ ইউজ করতে পারেন, এম ড্যাশ, এই যে এম ড্যাশ, তারপর ইউজ করলাম করে when skilled professional, বেসিক্যালি সাবজেক্ট এটা, এই যে লিভ দেয়ার হোম কান্ট্রি ফর বেটার অপরচুনিটিজ অ্যাব্রড, এটারে বলে ব্রেইন ড্রেন। আমি একটা সংজ্ঞা দিলাম, অনেকে অনেক রকম সংজ্ঞা দিচ্ছেন, যারা দিচ্ছেন থ্যাংক ইউ। পরবর্তীতে ব্রেইন ড্রেন কেন হয়? কজ, কজ দিয়ে আমি বলতে পারি, কজ কি কি কারণে হয় লেখেন তো সবাই। একটা সেন্টেন্স আমি লিখবো, শুধু আপনি ফ্রেজ গুলো লেখেন, বাকিটা আমি হেল্প করতেছি। সেই সেন্টেন্স ফ্রেজ গুলো লেখেন, কি কি কারণ ব্রেইন ড্রেন কেন হয়, ব্রেইন ড্রেন কেন হয়, লেক অফ অপরচুনিটিজ, তারপরে হায়ার স্যালারিজ থাকে ব্রেইন ড্রেন হয়, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এরকম অনেক কিছু আছে। এই যে দেখেন এখানে ফার্স্টলি আমরা বলছি লিমিটেড ক্যারিয়ার গ্রোথ এবং লো স্যালারি। সেকেন্ডলি কি?
poor quality of higher education and inadequate research facilities for students, weak infrastructure, political instability, and social discourage of professional from staying. ঠিক আছে? এই এখন আপনি যেটা করবেন সেটা হইলো এটারে একটা সেন্টেন্সে লিখেন। এই পুরো এখানে 3টা সেন্টেন্স না, সবাই এটারে একটা সেন্টেন্স করেন। লিখবেন ব্রেইন ড্রেইন অকার্স বিকজ অফ দিয়া লিস্ট করেন। সবাই লিখেন তো, এটা শিখেন। এই যে 3টা সেন্টেন্সে একটা সেন্টেন্স করেন। হবে এটা জানেন, ব্রেইন ড্রেইন অকার্স বা ব্রেইন ড্রেইন happens for occurs for a number of reasons such as দিয়া লিস্ট করেন। এখানে আমি যা দিছি এগুলাই করেন। সেন্টেন্স শিখেন কেমনে লিখতে হয়। আপনি লিখলে আমি বলবো আপনার সেন্টেন্স হয়েছে কি হয় নাই। তাড়াতাড়ি যারা প্রথমে লিখবেন তাদেরটা বলবো, তাড়াতাড়ি লিস্ট গুলা করে ফেলেন। সুন্দর হয়েছে, হ্যাঁ তাসনিম ভালো হয়েছে, ভেরি গুড। পুরো সেন্টেন্স লিখে নাই নিবিড়। হ্যাঁ আপনি দুইটারে, হাবিবুর রহমান দুইটারে একসাথে নিয়ে আসছে। আগের যে টপিক সেন্টেন্স ডেসক্রিপশন ওটারে পুরো একসাথে নিয়ে আসছে, এটা হবে ভেরি গুড। মানে উনি কজ আর সংজ্ঞা একসাথে নিয়ে আসছে, বিকজ অফ দিয়া বা ডিউ টু দিয়ে, কারণ ডিউ টু, ওই যে আমরা ডিউ টু পড়াইছি না, ওই যে ওরটা আমি একটু কপি করি, কে এটা হাবিবেরটা কপি করি। এই যে হাবিব কি করছে, আমি যে দুইটা ইয়া লিখছি না, সে কি করছে দুইটারে এক জায়গায় নিয়ে আসছে। কই হাবিব কই, ওরটাও ভালো হইছে, এটাও করা যাবে। এই যে হাবিব কি করছে, এই কাজটা করছে। কি কাজ করছে সে, ব্রেইন ড্রেন অকার্স when skilled and educated people, educated professionals বা skilled professionals, এই যে দেখেন ওরটাকে আমরা ঠিক করি, এডুকেটেড লোকজন না, স্কিল প্রফেশনালস দিলে ভালো হবে। স্কিল প্রফেশনালস, এই যে তারটা ঠিক করতেছি দেখেন, স্কিল প্রফেশনালস দিলে বাদ দিন, পিপল বাদ, স্কিল প্রফেশনালস লিভ দেয়ার হোম কান্ট্রিজ, দেয়ার বলছেন তো হোম কান্ট্রিজ দিলে ভালো হবে। এই যে এই জায়গায় ভুল হয়েছে, এখানে আমি একটু চেঞ্জ করছি। ডিউ টু লিমিটেড অপরচুনিটিজ, লো স্যালারিজ অ্যান্ড বেটার প্রসপেক্টস অ্যাব্রড। এই যে আমি যে এই সেন্টেন্সটা লিখলাম না, এই যে এটা আর হচ্ছে যে এটা, এই দুইটারে সে এক সেন্টেন্সে লিখছে, এটাও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা লামিয়ারটাও ঠিক আছে, এন্ড লাস্টের এন্ড এর আগে কমা দিতে হবে। হ্যাঁ, পলিটিক্যাল ইনস্টেবিলিটি এন্ড এর আগে এন্ড সো অন, ঠিক আছে, গেল এটা। এবার আপনারা লিখবেন যে এক্সপ্লেনেশন, এই যে এই কারণে যে ঘটে, এটার কোনো এক্সপ্লেনেশন বা এক্সাম্পল আছে আপনার কাছে? এক্সাম্পলটা আপনারা দিতে পারবেন না এখন, কারণ বেশিরভাগই ভালো করে পড়েন নাই। এই যে একটা এক্সাম্পল আমি দেখেন, এই যে মেনি টপ ক্যান্ডিডেটস ফ্রম কোম্পানিজ লাইক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, পিডব্লিউসি হ্যাভ লেফট বাংলাদেশ ফর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো ব্যাংকে বাংলাদেশে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা পরিবেশ ভালো না, এই কারণে তাদের সিইওসরা বা তাদের যে ক্যান্ডিডেটসরা, তাদের যে এমপ্লয়িজরা, তারা বিদেশে চলে গেছে। এটা একটা উদাহরণ। আপনি চাইলে ইন্ট্রোডাকশন একটা উদাহরণ বা এক্সপ্লেনেশন বা এক্সাম্পল আনতে পারেন। এবার হচ্ছে মূল লাইন, যেটা হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশনের এটার বলে প্রমিস, মানে হচ্ছে আপনি ওয়াদা করতেছেন যে আমি ওয়াদা করিতেছি যে থিসিস স্টেটমেন্টে আমি যা যা লিখবো এটাই আমি বডি প্যারাগ্রাফে লিখবো। এই ওয়াদা করেন তো সবাই। এই ওয়াদা যদি আপনার ঠিক থাকে আপনি নাম্বার বেশি পাবেন, আর এই ওয়াদা যদি আপনি বরখেলাপ করেন তাহলে আপনি নাম্বার কম পাবেন। ক্লিয়ার? তাহলে আপনি এখন ওয়াদা করেন আপনি কি কি স্ট্র্যাটেজি লিখবেন। কি কি স্ট্র্যাটেজি আমরা বলছি না, এটারে এমনি করে লেখে। দেয়ারফর কি একটা কানেক্টর, অতএব বাংলাদেশ মাস্ট অ্যাডপ্ট মাল্টিপ্রংড বা মাল্টিপ্রং, যারা পারবেন না, হ্যাঁ, মেনি স্ট্র্যাটেজিস বা অ্যাডপ্ট সাম স্ট্র্যাটেজিস। কি কি আপনি বলতে পারেন, স্ট্র্যাটেজিস লাইক, না এগুলা দিয়ে আপনি একটা এম ড্যাশ দিলেন, এম ড্যাশ, কালকে আমরা এটার হয়তো ক্লাস নিব এম ড্যাশ। হ্যাঁ, তাহলে আবার এম ড্যাশ না দিয়ে আপনি একটা কমাও দিতে পারেন, ইনক্লুডিং এই যে ক্রিয়েটিং অপরচুনিটিজ অফারিং কম্পিটিটিভ ইনসেন্টিভস, তারপরে স্ট্রেংথেনিং ইনফ্রাস্ট্রাকচার, এঙ্গেজিং ডায়াসপোরা, এনশিওরিং পলিটিক্যাল ইনস্টেবিলিটি। কেন এই যে আবার এটা দিয়ে শেষ করছে, এখানে চাইলে আপনি কমাও দিতে পারবেন, টু প্রিভেন্ট ব্রেইন ড্রেন এন্ড অ্যাট্রাক্ট প্রফেশনালস। তাই আপনি এখানে কি কি ওয়াদা করছেন পরীক্ষকের সাথে? আপনি ওয়াদা করছেন যে আমি শপথ করিতেছি যে আমি যে এখন বডি প্যারাগ্রাফ লিখবো এটাতে আমি ক্রিয়েটিং অপরচুনিটিস দিব, ডায়াসপোরা দিব, আরো অন্যান্য যা যা বলছি এটা এটা এগুলো দিব। যদি না দেই তাহলে আমার নাম্বার আমি কম পাবো। এই কথাটা সবাই কি বুঝতে পারছেন? থিসিস স্টেটমেন্ট একটা ফোকাস রাইটিং বা এসের প্রাণ। কারণ আপনি এতক্ষণ যে এটা গেছেন এটা হচ্ছে ফানেল অ্যাপ্রোচ, মানে আপনি বড় জায়গা থেকে শুরু করছেন কইরা এই যে ফানেলের মতো আস্তে আস্তে ছোট জায়গায়, এই যে তেল ঢালতে বেশি করে ঢালবেন কিন্তু যে বোতলে পড়বে ওখানে আস্তে আস্তে পড়বে, একবার সেন্টার জায়গায় আসছেন, এটা হচ্ছে মূল জায়গা। এটা কি ক্লিয়ার হয়েছে সবার? থিসিস স্টেটমেন্ট কি এটা যদি বুঝেন তাহলে আপনার ফোকাস রাইটিং ক্লিয়ার। ফোকাস রাইটিং আপনি পুরো ফোকাসড হয়ে গেছেন।
বুঝছেন? আমরা এখন নিচে কি লিখবো, এটা কি এই লাইন থেকে বোঝা যাচ্ছে? সবাই কি আছেন নাকি মারা গেছেন নাকি ঘুমাচ্ছেন? ঘুমাইলে বলেন তাড়াতাড়ি, আমি ক্লাস শেষ করে দিতে পারলে তো বাইচে যাই। বলেন 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, কোনো অসুবিধা নাই। সিসিএস স্টুডেন্ট বুঝা গেছে? ভেরি গুড। এই যে এখন সবাই ঘুম থেকে উঠছে। এবার বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফে আপনি কি লিখবেন? টপিক সেন্টেন্স লিখবেন। টপিক সেন্টেন্স তাহলে কি হবে? বাবা, এখন তো মেসেজের বন্যা বয়ে গেছে। ভেরি গুড। এই যে দেখেন, তাহলে টপিক সেন্টেন্স 1 আপনি চাইলে এই ক্যারেক্টারটা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। টু বিগিন উইথ, আপনি এটা দিয়ে শুরু করছেন, ঠিক আছে? পরের টপিক সেন্টেন্স যেটা লিখবেন বডি প্যারাগ্রাফ 2 তে, এটাতে লিখবেন এডিশনালি বা ইন এডিশন। ইন এডিশন এটা দিয়ে লিখতে পারেন। তাহলে প্রথমটা হচ্ছে যে আপনি জানেনই, আপনি ক্রিয়েটিং অপরচুনিটিজ এটা বলছেন, এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড। তাহলে ক্রিয়েটিং অপরচুনিটিজ এট হোম ইজ ক্রুশাল টু রিটেইন ট্যালেন্টদেরকে যদি ঠেকাইতে চান, রিটেইন করতে চান বা আনতে চান, তাহলে আপনার প্রথম কথা হচ্ছে অপরচুনিটিস ক্রিয়েট করতে হবে। এবং এটা আমরা গত ক্লাসে দেখাই ফেলছি, এই জন্য তাড়াতাড়ি দেখাই। দেখেন পরে সাপোর্টিং সেন্টেন্স 1 আমরা যে কি বলছি, কেমনে অপরচুনিটিস ক্রিয়েট করবেন, জব ক্রিয়েট করবেন, ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন, এন্ড ফোস্টারিং এন্টারপ্রিনিউরাল ইকোসিস্টেম তৈরি করবেন ফর প্রফেশনাল টু সাকসিড লোকালি। এটা সাপোর্টিং সেন্টেন্স, মানে আপনি যে অপরচুনিটিস ক্রিয়েট করবেন, কি কি অপরচুনিটিস ক্রিয়েট করবেন এটা আপনি বললেন এখানে। বলার পরে আপনাদের কি কোনো মনে পড়তেছে একটা ডাটা দিবেন, এরকম কেউ কি করছে পৃথিবীতে কোথাও, এনিওয়ান, এনি কান্ট্রি, যে তারা এরকম একটা অপরচুনিটিস বা জব অপরচুনিটিস ক্রিয়েট করছে যেখানে তারা তাদের এমপ্লয়ীদের বা তাদের লোকজনদেরকে ফিরায় আনতে পারছে? ভেরি গুড। হৃদয় বলতেছে যে তাইওয়ান ফিরায় আনছে। তাহলে তাইওয়ানের উদাহরণটা কি ছিল মনে আছে? তাইওয়ান রিভার্সড ব্রেইন ড্রেইন বাই এস্টাবলিশিং দ্য এই যে এটা হিনশু সায়েন্স বেসড ইন্ডাস্ট্রিয়াল পার্ক একটা করছে, এনকারেজিং রিটার্নিস থ্রু বিজনেস ফ্রেন্ডলি পলিসিস। তাহলে এটা হইতে পারে, এটা হচ্ছে যে একটা এক্সাম্পল। এবার আপনি কনক্লুডিং সেন্টেন্স দিতে পারেন। কনক্লুডিং সেন্টেন্সটা এই যে এখানে আমি এখানে লিখে ফেলছি, এই যে অপশনাল বা এটা, এই যে বাংলাদেশ ক্যান সিমিলারলি ডেভেলপ ইনোভেশন হাবস ফর স্টার্টআপস। এই যে এটারে আপনি এখানে থেকে বাদ দিয়ে দেন, এই যে কপি, এই যে কনক্লুডিং লাইন, ঠিক আছে? কনক্লুডিং লাইন এখানে আনতে পারেন। এখানে কনক্লুডিং লাইনের আগে একটা কানেক্টর ইউজ করেন তো আপনারা, বলেন কি কানেক্টর হবে এখানে? কনক্লুডিং লাইনের আগে একটা কানেক্টর ইউজ করতে হয়, ইউজিং কানেক্টর বলেন। এবং এখানে একটা ডাটাও ইউজ করতে পারেন, যে আপনি প্রথম ইয়াতে আপনি ডাটা ইউজ করেন নাই, ডাটা ইউজ করবেন কোথায়? ওই যে গত কয়েক বছরে ডেইলি সানের যে ইয়াটা আছে, ওখানে দেখবেন একটা ডাটা আছে যে কত মিলিয়ন লোকজন, মনে আছে কত মিলিয়ন লোকজন ওই যে গত কয়েক বছরে, গত 10 বছরে কত মিলিয়ন লোকজন বিদেশে চলে গেছে, ব্রেইন ডেড হইছে, সেটার একটা ডাটা ডেলিশনে দেওয়া আছে। সেটারে চাইলে আপনি ইন্ট্রোডাকশনে দিয়ে ঢুকাই দিতে পারতেন, অথবা এখানেও কোথাও ঢুকাই দিতে পারেন, বা ওই যে কজ দিছেন না, কারণের ওখানে ঢুকাই দেওয়া যেত। এই কারণে যায়, যেমন ফর এক্সাম্পল গত এত বছরে এত গেছে। ওই যে আপনি বলছেন না এখানে পিডব্লিউসি আর ইন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই যে এখানে এই যে মেনি টপ ক্যান্ডিডেটস ফ্রম, তখন আপনি বলতে পারেন ফর এক্সাম্পল গত 10 বছরে ওভার দ্য লাস্ট ডিকেড অলমোস্ট 10 মিলিয়ন পিপল মাইগ্রেটেড টু অ্যানাদার কান্ট্রিজ, এটা বলতে পারেন। এই যে ডাটা ইউজ হয়ে গেল। এখন এখানে ইন শর্ট হবে না লামিয়া, ইন শর্ট কেন হবে? এটাতে আপনি কি ইউজ করতে পারেন? আপনি ইউজ করতে পারেন সো, অথবা একজনে বলছে যে সিমিলারলিও দেওয়া যাবে। পারেন, হ্যাঁ হৃদয় পারবেন। সিমিলারলি ইউজ করতে পারবেন, দেখছেন? এই যে সো অথবা সিমিলারলি ইউজ করতে পারবেন, দেয়ারফর ইউজ করতে পারবেন, বুঝছেন? বা ইন দ্য সেম ওয়ে অনেক কিছু ইউজ করতে পারেন। ইন দ্যাট কেস ভালো হবে না এখানে। তাহলে আমরা কি সবাই প্রথম বডি প্যারাগ্রাফ বুঝছি যে কেমনে ডেভেলপ করতে হয়? তাড়াতাড়ি বলেন সবাই, ক্লিয়ার? আবার একটু রিপিট করি, দেখেন আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। ইন্ট্রোডাকশন আমরা টপিকটারে ডিসক্রাইব করলে সাধারণত আমরা ডেফিনেশন দিয়া করি। ডেফিনেশন আমরা কি করছি, লাইন 1-এ যা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি, ডেফিনেশন দেওয়ার পরে লাইন 2-তে যায় আমরা বলছি যে কেন ব্রেইন ড্রেন হয়, ইম্পর্টেন্সটা বলার চেষ্টা করছি বা কজটা বলার চেষ্টা করছি, বেসিক্যালি কজ বলছি। তারপরে কজ বলার পরে আমি এই যে কজ যে এটা ঠিক, এটারে আমি একটা এক্সাম্পল দিছি, অথবা আপনি একটা ডাটাও দিতে পারেন। ডাটা কি মনে আছে? এই যে ডেইলি সানের, এটা দেখেন মনে আছে আপনাদের এই যে ডেইলি সানের এই ইয়াটার কথা? অ্যাকর্ডিং টু ইউনেস্কো দ্য নাম্বার অফ বাংলাদেশি স্টুডেন্ট স্টাডিং অ্যাব্রড হ্যাজ মোর দ্যান ট্রিপলড ওভার দ্য, এই যে এটা একটা আছে। তারপর মিনওয়াইল ওয়ার্ল্ড ব্যাংক সার্ভে রিয়ারলি 10% রাইজ ইন, এই যে গত ইয়েতে 10%, এবং কারেন্টলি অ্যাবাউট 26 লাখ ইয়াং পিপল আর জব। আচ্ছা, যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে
10% রাইজ ইন এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, আচ্ছা এটা তো অন্য জিনিস, এটা না। তারপরে গত ইয়াতে কতজন গেছে, এটা একটা ইয়া আছে ডাটা এখানে। আপাতত এই ডাটাটা চোখে পড়তেছে, এখন বাইর করলে টাইম লাগবে। এই যে এটা একটা ডাটা, হ্যাঁ, আর একটা কত ডিকেইডের ইয়াতে মনে হয় একটা দিছে, আমি তো যতদূর মনে পড়ে, দাঁড়ান ডিকেইড দিয়ে সার্চ দিয়ে দেখি পাই নাকি, না পাইলে আপনারা পরে বের করে দিয়েন। আচ্ছা এখন পাই দিছি না, যাই হোক এরকম ডাটা থাকবে, ডাটা ইউজ করতে হবে এখানে, তবে এই ডাটাটা ইউজ করা যাবে। এই গেল একটা। তারপরে ডাটা ইউজ করলেন বা ইয়া করলেন, করার পরে আপনি থিসিস স্টেটমেন্টে চলে গেলেন। থিসিস স্টেটমেন্ট আপনি কি বলবেন, যেটা আপনি এই যে মূল ইয়াতে বলবেন, এই যে ইয়াগুলা লিস্ট করছেন, ঠিক একই রকম আর্গুমেন্টেটিভ রাইটিং হবে, আমরা দেখবো। এরপর আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে যে আমরা ক্রিয়েটিং জব অপরচুনিটিস এই ফ্রেজটাকে টার্গেট করছি, করে আমরা বলছি যে জব অপরচুনিটিস কেমনে ক্রিয়েট করবেন আপনি, জব ক্রিয়েশন, ইনভেস্টমেন্ট ইন ইন্ডাস্ট্রিজ, ফোস্টারিং এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম, মেক ইট, এগুলা করলে প্রফেশনালরা মানে এটা ভায়াবল হবে প্রফেশনালদের জন্য, তারা যেন লোকালি সফল হয়। বা আপনি সেন্টেন্সটা আরো সোজা করে লিখতে পারবেন, অসুবিধা নাই। পরে আমরা একটা এক্সাম্পল দিছি, কি তাইওয়ানের একটা এক্সাম্পল দিছি, তাইওয়ানে এরকম এরকম করছে। পরে কনক্লুডিং লাইন বলছি সো দেয়ারফর, সো অথবা দেয়ারফর বাংলাদেশ এরকম করতে পারে, শেষ, একটা প্যারা শেষ। এবার হচ্ছে টপিক সেন্টেন্স ফর বডি প্যারা 2। বডি প্যারা 2 তে আমরা দেখাইছি যে দ্বিতীয়টা, মোর ওভার, আপনি চাইলে এটা যদি 2 নম্বরে দেন তাহলে ইন এডিশন দিতে পারেন। ইন এডিশন কি কি কানেক্টর ইউজ করবেন এটা আমরা লিস্ট দিয়ে দিছি, দেখাইছিও। গভর্নমেন্ট শুড মেইনটেইন এ স্ট্রং টাইস উইথ এক্সপ্যাট্রিয়ট প্রফেশনালস। যেমন এই যে ইউনুস, ডক্টর ইউনুস কাকে নিয়ে আসছে, আশিক চৌধুরী, আশিক চৌধুরীকে নিয়ে আসছে না, আশিক চৌধুরী বানান কি ঠিক আছে নাকি জানি না, আশিক চৌধুরীকে নিয়ে আসছে বিডা চেয়ারম্যান করতে। এরকম এক্সপ্যাট্রিয়টদেরকে নিয়ে আসতে হবে, মানে যাদের এক্সপার্টিজ আছে তাদেরকে বাংলাদেশে আইনা যদি আপনি প্রপার মর্যাদা, রেমুনারেশন, সম্মান সবকিছু দেন, তাহলে সে কাজ করবে। এখন এই যে ডায়াসপোরাদেরকে আনসার, এটার সাপোর্টিং সেন্টেন্স 1 কি হইতে পারে, তাহলে এই যে শর্ট টার্ম প্রজেক্টস যদি আপনি করেন, নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারেন, তারা আইসা এখানে ট্রেনিং নিবে অথবা শর্ট টার্ম প্রজেক্টে অংশগ্রহণ করবে, অথবা কোলাবোরেটিভ কোনো ভেঞ্চার, ওইখানে আর এখানে কোলাবোরেটিভ করলে লেভারেজ গ্লোবাল এক্সপার্টাইজ এন্ড এনকারেজ ইভেন্চুয়াল রিটার্ন, আপনি আরো সোজা করে লিখতে পারেন। তাহলে তাদেরকে আপনি শর্ট টার্ম প্রজেক্টে অ্যাড করতে পারেন। তারপরে নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারেন ডায়াসপোরাদের সাথে। তাহলে এরকম কোনো এক্সাম্পল কি আপনার কাছে আছে, মনে আছে? এই যে আপনারা যারা 3টা ইয়া পড়ে আসছেন, আপনাদের কাছে কি ডায়াসপোরা নিয়া এই যে এতগুলা 3টা আপনি কি করলেন আর্টিকেল পড়লেন, এই 3টা আর্টিকেলের মধ্যে আপনি ডায়াসপোরা নিয়া কিছু পাইছেন, যে ডায়াসপোরা দিয়ে কে উপকৃত হয়েছে বলেন, উদাহরণ বলেন। মনে নাই, তার মানে আপনারা পড়েন নাই, বেশিরভাগই পড়েন নাই। না পড়লে আপনাদের অপকার, তাহলে আপনারা বুট ক্যাম্পে ভর্তি, আপনার লাভ কি? কোনো লাভ নাই। পড়তে হবে, নাহলে বাবা এখানে এসে কোনো লাভ নাই। এই যে ইন্ডিয়ার আরেকজন বলে রেমিটেন্স, রেমিটেন্স তো অন্য জিনিস বাবা। এই যে দেখেন ইন্ডিয়াস ডায়াসপোরা এঙ্গেজমেন্ট, ইন্ডিয়া তাদের ডায়াসপোরাকে এঙ্গেজ করছে, এঙ্গেজ প্রোগ্রাম, এটা 46 ইয়াতেই ছিল, দুইটাই, তাইওয়ানের ইস্যুটা ওখানে ছিল। তারপর ডেইলি স্টারের মধ্যে পিডব্লিউসিটা ছিল, ওই যে পিডব্লিউসি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্যু, তাহলে আমরা পড়েন নাই, বোঝা যাচ্ছে। এঙ্গেজমেন্ট প্রোগ্রামস হ্যাভ সাকসেসফুলি মোটিভেটেড প্রফেশনালস টু কন্ট্রিবিউট টু দেয়ার হোম কান্ট্রি। তাহলে ডায়াসপোরাদেরকে ইন্ডিয়া এঙ্গেজমেন্ট করছে, এটা 46 প্রশ্নটাতে পাবেন। এরপর আপনি চাইলে একটা কনক্লুডিং লাইন দিতে পারেন। এবার কনক্লুশনে আসেন, কনক্লুশনে আইসা আপনি রিস্টেট দ্য ইম্পর্টেন্স, এটা যে ইম্পর্টেন্ট এটা রিস্টেট করবেন। কেমন রিস্টেট করে, কোনটারে রিস্টেট করবেন মনে বলেন তো? আরো স্ট্র্যাটেজি দিতে হবে, স্ট্র্যাটেজি দিয়া আপনি হচ্ছে এরপরে একটা প্যারা এরকম দিতে হবে, এটা আমি আপনাদেরকে এখানে দিই নাই, যে রেমিটেন্সের উপকারিতা কি, কেমনে উপকৃত হয়, উপকার, অ্যাডভান্টেজটা বলতে হবে। অ্যাডভান্টেজটা আপনি কোথায় পাবেন? এই যে বিসিএস এর 46তম বিসিএস এর কম্প্রিহেনশন যেটা আসছে, কম্প্রিহেনশনের মধ্যে পাবেন। কেমনে? এই যে উপকার হয়, যে রেমিটেন্স যে তারা পাঠায়, এটাতে কান্ট্রি কি হয়, কান্ট্রির উন্নতি হয়, তারা কিছুটা কম্পেনসেশন হয়, সেটার কথা বলবেন। তারপরে কান্ট্রির ইমেজ, হ্যাঁ একজন বলছে ইফাতুর রহমান বলছে যে হ্যাঁ ভেরি গুড, যে কান্ট্রির ইমেজ বাড়ে, সেটা আপনি একটা প্যারা দিলেন। দেওয়ার পরে আপনি এবার কনক্লুশনে আসলে রিস্টেট দ্য ইম্পর্টেন্স, আপনি ইম্পর্টেন্স রিস্টেট করবেন কি, ব্রেইন ড্রেন রিভার্স করা। তাহলে ব্রেইন ড্রেন আমাদেরকে কি করে, মানে ব্রেইন ড্রেন হইলে আমাদের ইকোনমিক গ্রোথ কমে যায়, ইনোভেশন কমে যায়, পাবলিক ইনভেস্টমেন্ট যে এডুকেশনে করছে সেটা কমে যায়। তাহলে এই যে ব্রেইন ড্রেনের আমাদের ক্ষতি কি, আন্ডারমাইন্স ইকোনমিক গ্রোথ, ইনোভেশন এন্ড পাবলিক স্টেটমেন্ট, এটা পাবলিক ইনভেস্টমেন্ট কমে যায়। তারপরে স্ট্র্যাটেজি, পুরো স্ট্র্যাটেজি আপনি যা যা বলছেন বডি প্যারাগ্রাফে আপনি সামারাইজ করবেন এখানে। আলটিমেটলি তাহলে আপনি যদি জব অপরচুনিটিস ক্রিয়েট করেন, এগুলা করেন, ইনফ্রাস্ট্রাকচার বাড়ান, কম্পিটিটিভ ইনসেন্টিভস দেন, ডায়াসপোরাদেরকে এঙ্গেজ করেন, পলিটিক্যাল স্টেবিলিটি দেন, তাহলে এটা আপনার করতে পারে কি, ক্যান প্রিভেন্ট ব্রেইন ড্রেন এন্ড অ্যাট্রাক্ট স্কিল প্রফেশনাল ব্যাক।
তাহলে তারা স্কিল প্রফেশনালরা ব্যাক করতে কি হবে, অ্যাট্রাক্ট হবে। তাহলে এই যে পুরা বেসিক্যালি স্ট্র্যাটেজিগুলো সামারাইজ করছি। আর এখানে এটা না দিলে আপনি কি দিতে পারেন, তাহলে ব্রেইন ড্রেন আন্ডারমাইন্স ইকোনমিক গ্রোথ। ব্রেইন ড্রেনের ফলে আমাদের এই ক্ষতি হয়, ওই যে ওইখানে বলছি যে ব্রেইন ড্রেন এই কারণে হয়, এটা আপনি অন্যভাবে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। ক্লোজিং নোট, এরপর একটা লাইন দিয়ে শেষ করে দিবেন, উইথ দিস স্ট্র্যাটেজি বাংলাদেশ ক্যান টার্ন দ্য ব্রেইন ড্রেন ইনটু এ ব্রেইন গেইন। সুন্দর সেন্টেন্স লিখছে দেখেন, চমৎকার একটা লাইন দিয়ে শেষ করছে। বাংলাদেশ ক্যান টার্ন ব্রেইন ড্রেন ইনটু ব্রেইন গেইন ট্রান্সফর্মিং। এই যে দেখেন তাহলে কি কি দিয়ে শুরু করছে, ওই যে ওই সেন্টেন্সটা দেখেন, এই যে উইথ দিস স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে বাংলাদেশ ক্যান টার্ন ব্রেইন ড্রেন ইনটু ব্রেইন গেইন, এই যে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব সেন্টেন্স, সরি ও অবজেক্ট নাই এখানে। তারপরে এইখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছে, ট্রান্সফর্মিং ইটস হিউম্যান ক্যাপিটাল ইনটু এ ড্রাইভিং ফোর্স ফর ইনোভেশন, ইকোনমিক গ্রোথ এন্ড গ্লোবাল কম্পিটিটিভনেস। এই যে এটা একটা সুন্দর সেন্টেন্স দিয়ে সে কনক্লুডিং লাইনটা শেষ করছে। ঠিক আছে, এই হলো আলাপ। তো এইভাবে লিখতে হয়। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি আপনাদেরকে একটা শীট দিয়ে দিচ্ছি ব্রেইন ড্রেনটা, যারা ভালো করে বুঝেন নাই বা যাদের ইয়াতে কষ্ট হয়েছে, এই যে ফোকাস রাইটিং এর এই পুরো শীটটা এখানে আমি যা পড়াইছি, এই যে অনেকগুলো, এই যে দেখেন ফিনান্সিয়াল ইনক্লুশন প্রথমে নরমালি লেখা আছে ডাটা ছাড়া, পরবর্তীতে ডাটা দিয়ে লেখা আছে, ডাটার পরে এরপর এই যে স্ট্র্যাটেজিস টু রিভার্ট বা প্রিভেন্ট ব্রেইন ড্রেনের, এই যে দেখেন এই যে এখানে পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। দেওয়ার পরে এই যে অপশন 2, আপনি চাইলে এরকম করে লিখতে পারেন, যদি কারো পছন্দ হয়, না হয় সমস্যা নেই। এটা পরে এই দ্বিতীয় অপশনে এভাবেও লিখতে পারেন, লিখেন। এই যে দ্বিতীয় অপশনে কি হয়েছে, দ্বিতীয় অপশনে প্রথমে এই যে কারণগুলোরে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়া শেষ করে দেয়ারফর দিয়া এরপরে থিসিস স্টেটমেন্ট দিছে। তারপর প্রত্যেকটাতে সে কানেক্টর যুক্ত করছে, দেখেন টু বিগিন উইথ, ফার্দার মোর, ইন এডিশন, মোর ওভার এবং আলটিমেটলি, এই প্রত্যেকটাতে কানেক্টর দিয়ে, এটা আরেকটা পদ্ধতি। আবার অপশন 3-তে যায় এই যে ডিরেক্ট ইন্ট্রো দিবেন, প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন, তারপরে এটা লিখবেন যে ব্রেইন ড্রেন কইলে এই যে ক্রিয়েট অপরচুনিটিজ এট হোম, তারপরে রেমুনারেশন বাড়ানো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, ডায়াসপোরাদের এঙ্গেজ করা, পলিসি রিফর্ম করা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি আনা, এডুকেশন পলিসি ঠিক করতে করা, এইগুলা। তারপরে এই হোয়াইল রিভার্সিং ব্রেইন ড্রেন ইজ চ্যালেঞ্জিং স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ কম্বাইনিং, এই যে এরপরে সে একটা কোথায় চলে গেছে, কনক্লুশনে। এবং আপনাদের একটা ছোট বাড়ির কাজ আছে যেটা আপনারা বাসায় করবেন, সেটা হলো দ্য রোল অফ ডিজিটাল ব্যাংকিং ইন স্ট্যান্ডিং বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর। মানে ডিজিটাল ব্যাংকিংটা বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরটা কি করতে, স্ট্রেনথেন করতে, শক্তিশালী করতে কিভাবে কাজ করে। এখানে আপনি ডাটা ইউজ করে, এখানে আমি কোনো ডাটা ইউজ করি নাই, এটা একটা ওই যে ফিনান্সিয়াল ইনক্লুশনের মতো দিছি। দেওয়ার পরে ফিনান্সিয়াল ইনক্লুশন যেরকম আপনার এরকম ছিল না, এই যে ফিনান্সিয়াল ইনক্লুশন কোনো ডাটা ইউজ হয় নাই, পরবর্তীতে আমরা এখানে ডাটা ইউজ করে দেখাইছি। আপনার কাজ হচ্ছে যে আপনি পত্রিকা থেকে এই যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অনেক কিছুই অলরেডি ফিনান্সিয়াল ইনক্লুশনের ওই ডাটাগুলো ইউজ করতে পারবেন। এই যে ডিজিটাল ব্যাংকিং, তারপরে বিকাশে, নগদে, মানে মোবাইল ব্যাংকিং এ কি পরিমাণ 3 কোটি বাড়ছে, 3 কোটিতে 30 লাখ অ্যাকাউন্ট এখন আছে বোধহয়। তারপরে 20,000 না কত আউটলেট না সারা দেশে, এই যে এরকম আউটলেট আছে। তো এইগুলারে আপনি মোবাইল ডিজিটাল ব্যাংকিং এ যুক্ত করতে পারেন। তারপরে এটা এই যে যদি ডাটা আপনার প্রয়োজন হয় এখানে, তাহলে দ্য রোল অফ ডিজিটাল ব্যাংকিং কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরকে কি করতেছে, শক্তিশালী করতেছে, এই কথাটা আমি ডাটা ছাড়া লিখছি। আপনার কাজ হচ্ছে এগুলাতে ডাটা ইউজ করবেন, এটা আপনার HW হোমওয়ার্ক। ঠিক আছে, ইউজ ডাটা। এরপরে আমি এখানে যেটা করছি অপশন 3ও দিছি যে আপনি এই প্যাসেজটা স্ট্র্যাটেজির ব্রেইন ড্রেনটা কিভাবে লিখতে পারেন। সেকেন্ড আরেকটা ওয়ে দিছি যে আমি তো একটা পদ্ধতি বলছি, এই যে আরেকটা পদ্ধতিতে আপনি কিভাবে এই যে ব্রেইন ড্রেনটা লিখতে পারবেন সেটাও এখানে দেখাইছি। তারপরে আমি যে পদ্ধতিতে এতক্ষণ পড়াইলাম সেই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তারপরে ফিনান্সিয়াল ইনক্লুশন আমরা কি করছি এটা আমরা এখানে দিছি। তো সুতরাং গত 3 ক্লাসের সামারি আপনি এই একটা শীটের মধ্যে পেয়ে যাবেন এবং এটা দিয়ে আমরা ফোকাস রাইটিং শেষ করলাম।